হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি অ্যান্ড গ্রোথ অ্যাডাপ্টেশন। আমরা সকলেই জানি আসলে প্যাথোলজি হচ্ছে একটু অনেকটা কঠিন একটা সাবজেক্ট, এবং যদি বেসিক কনসেপ্ট আমাদের প্যাথোলজি সম্পর্কে না থাকে তাহলে পরবর্তীতে আমাদের আসলে প্যাথোলজির যে সিস্টেমিক প্যাথোলজি বা জেনারেল প্যাথোলজি যে সামনের চ্যাপ্টার গুলো থাকে সেগুলো বুঝতে একটু সমস্যা হয়, বা এইগুলো নিয়ে বুঝতে একটু অনেক সময় কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অনেক সময় বুঝতে সমস্যার পাশাপাশি আরো হচ্ছে হলো অনেক সময় মানে সঠিকভাবে সবকিছু প্রেজেন্ট করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। তো আসলে এই পুরা ভিডিওটা করা হচ্ছে বাংলায়। বাংলায় করার কারণটা হচ্ছে হলো যে আমরা প্যাথোলজির অনেক ভিডিও পাবো যেগুলো ইংলিশে অথবা হিন্দিতে আছে, কিন্তু সাধারণত বাংলায় কোনো টপিক নিয়ে আলোচনা করা হয়নি, বা বাংলায় সাধারণত কোনো টপিক নিয়ে আলোচনা করা হয় না। আর পাশাপাশি এই ভিডিওটাতে মোটামুটি আমি চেষ্টা করেছি যে বেসিক যে কনসেপ্ট গুলো আছে সবগুলো যতটুকু কভার করা যায় ততটুকু কভার করার জন্য গ্রোথ অ্যাডাপ্টেশনের মধ্যে। তো আসলে দেখা যায় যে প্যাথোমা বা অসমোসিস যে ভিডিওগুলো আছে যেগুলোতে খুব ভালো মতো আসলে বলা হয়ে থাকে প্যাথোলজি সম্পর্কে বা অন্যান্য সাবজেক্টের লেকচার সম্পর্কে, কিন্তু দেখা যায় এগুলো আসলে অনেকে সাবস্ক্রাইব করা বা অনেক সময় অনেক সাবস্ক্রাইব করার পর এটাকে আসলে মেনটেন করা সবসময় একটা ডলার মান্থলি বা ইয়ারলি খুব টাফ হয়ে দাঁড়ায়। তো এই জন্য আসলে সামান্য একটু চেষ্টা করা মেডিকেল স্টুডেন্টদের সাহায্য করার জন্য। তো আসেন আমরা লেকচারের ভিতর ঢুকি, তাহলে বলা যেতে পারছে যে ইন্ট্রোডাকশন এন্ড গ্রোথ অ্যাডাপ্টেশন নিয়ে যদি চলি। ফার্স্ট সাইডটা হচ্ছে আমি ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। প্যাথোলজি ইন্ট্রোডাকশনের মধ্যে যদি দেখি তাহলে হচ্ছে হলো প্যাথোলজিকে দুইটা ভাগ করা যায়, একটা হচ্ছে প্যাথোস আর একটা হচ্ছে লোগোস। প্যাথোস মিন্স হচ্ছে সাফারিংস আর লোগোস মিন্স হচ্ছে স্টাডি, অর্থাৎ বডির কোনো সাফারিংস এর যে বিষয়টা আছে সেটা নিয়ে যখন স্টাডি করা হচ্ছে সেটাই হচ্ছে প্যাথোলজির একটা অংশ। তো আমরা সাধারণত যেটা বলে থাকি যে ফিজিওলজি যে জিনিসটা সেটা হচ্ছে হলো আমাদের বডি কোনো অপটিমাম যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনে কাজ করে, বা বডি যে একটা স্বাভাবিক কন্ডিশনে যে কাজগুলো করতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। আর প্যাথোলজি হচ্ছে যে এই স্বাভাবিক কন্ডিশনটার মধ্যে যদি কোনো কারণে কোনো বিঘ্ন ঘটে বা কোনো সমস্যা হচ্ছে তখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছে সেটা হচ্ছে প্যাথোলজি। তো প্যাথোলজি পড়তে গেলে আমরা কিছু শব্দ সবসময় দেখবো, সেগুলোর মধ্যে একটা হচ্ছে ইটিওলজি, একটা হচ্ছে মরফোলজি, আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস। আসলে ইটিওলজি কি? ইটিওলজি যদি আমি বলি তাহলে একটু আমি যদি আপনাদেরকে এখানে ক্লিয়ার করে বলতে চাই তাহলে বলতে গেলে সেটা হচ্ছে যে ইটিওলজি হচ্ছে কজেস। এক কথায় বলতে গেলে কজেস কজেস বলতে কি বোঝানো হয়েছে যে কোনো ধরনের যখন কিছু হচ্ছে বা আমার বডিতে কোনো যখন কোনো মানে সমস্যা হচ্ছে তার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে, কোনো না কোনো একটা কারণ আছে, কোনো না কোনো একটা রিজন আছে, সেই রিজনটা নিয়ে হচ্ছে ইটিওলজি কাজ করে। অর্থাৎ হচ্ছে হলো ইটিওলজি বলতে আমি বলবো বুঝতে পারছি যে ইটিওলজি বলতে যে এই একটা রোগ বা একটা সমস্যা কেন আমার শরীরে হচ্ছে তার কারণগুলো সম্পর্কে। যেমন আমি যদি বলি ডায়াবেটিস মেলাইটাসের কথা, ডিএম এর কথা, তো ডায়াবেটিস মেলাইটাস কেন হচ্ছে, কি কি জন্য হতে পারে, কি কি কারণে হতে পারে, এই জিনিসটা নিয়ে যখন কথা বলা হচ্ছে তখন জিনিসটা হচ্ছে ইটিওলজির মধ্যে পড়বে। তারপর আসি হচ্ছে হলো যে জিনিসটা সেটা হচ্ছে হলো গিয়ে মরফোলজি। মরফোলজি বলতে কি বোঝানো হচ্ছে? মরফোলজি হচ্ছে হলো দুইটা ভাগ করা হয়েছে, আপনারা যদি একটু ভালো মতো দেখেন একটা হচ্ছে গ্রস অ্যাপিয়ারেন্স আর একটা হচ্ছে হলো মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স। আচ্ছা, গ্রস অ্যাপিয়ারেন্স এবং মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্সটা জিনিসটা কি? আমার কোনো অর্গান যদি কোনো কারণে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হয় তখন এই প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হওয়ার ফলে নেকেড আইতে অর্থাৎ খালি চোখে আমি অর্গানটার কি কন্ডিশন আছে সেই জিনিসটা যখন দেখবো সেটা হচ্ছে গ্রস অ্যাপিয়ারেন্স। আর সেটা কাট সেকশন করে এটাকে যদি আমি যদি আণুবীক্ষণিক ভাবে অথবা কোনো মাইক্রোস্কোপের নিচে দেখি তখন তার হিস্টোলজিক্যাল যে চেঞ্জেস গুলো আমি দেখতে পারবো সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স। এবার যদি বলি প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস জিনিসটা হচ্ছে মেকানিজম অফ স্টেপস। আসলে মেকানিজম অফ স্টেপস বলতে কি বোঝানো হয়েছে যদি আমরা একটু চিন্তা করি তাহলে সেটা হচ্ছে অনেকটা এরকম যে একটা ডিজিজ যখন আমার শরীরে হয় বা ধরেন কোনো প্যাথোজেনের জন্য হচ্ছে, তাহলে এই ডিজিজটা কিভাবে আমার শরীরে বিল্ড আপ হচ্ছে, মানে কি কি স্টেপস এর পর স্টেপস যে জিনিসটা আমার শরীরে ক্লিনিক্যাল সাইন সিমটমস বা একটা ধরেন যে ক্লিনিক্যাল সাইন সিমটমস থেকে শুরু করে সবকিছু আমার এখানে শেয়ার করতেছে। তো এই যদি একটু ভালো মতো দেখি যে যদি বলা হয় যে সাপোজ আমি একটা কথা বলি, ধরেন একটা একটা প্যাথোজেন আমার শরীরে ধরেন ভাইরাল বা ব্যাকটেরিয়া ঢুকছে, এটা তিনটা স্টেপ ফলো করার পর আমার শরীরে হচ্ছে হলো কোন ধরনের ক্লিনিক্যাল সাইন সিম্পটম দেখা, যেটা হচ্ছে এ,
এ থেকে বি তে যাবে, বি থেকে দেন হচ্ছে সি তে যাবে। তো এ থেকে বি তে যখন যাচ্ছে তখন একটা স্টেপস আছে বা মেকানিজম আছে, বি থেকে সি তে যখন যাচ্ছে তখনও তার একটা মেকানিজম আছে। এই যে মেকানিজমটা যেখানে আলোচনা করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে হলো, এই মেকানিজম বা স্টেপ যেখানে আলোচনা করছে সেটাকে আমরা বলতেছি প্যাথোজেনেসিস। এখন দেখেন এই মেকানিজমটা জানা কেন প্রয়োজন। দেখেন আমরা যখন মেডিকেশন দিই বা যে আমরা যারা ফার্মাকোলজি পড়ি তখন দেখবেন অনেক ক্ষেত্রেই দেখবেন যে যখন একটা ডিজিজ প্যাথোজেনেসিস জানতে পারতেছি তখন হচ্ছে কি প্যাথোজেনিস অর্থাৎ হচ্ছে যে ডিজিজটা কোন কোন স্টেপে আমার শরীরে কিভাবে ইনক্রিজ হচ্ছে বা কিভাবে মাল্টিপ্লিকেশন করছে, তখন দেখবেন যে কোন স্টেপটাতে, যেমন ধরি আমি এ থেকে বি তে যাওয়ার সময় যদি আমি কোনোভাবে এই ডিজিজটাকে, এই মেকানিজম বা স্টেপটাকে যদি আমি ইনহিবিট করতে পারি বা কোনোভাবে যদি এটাকে আমি ট্রিটমেন্ট দিতে পারি, এই জায়গাটাকে স্টপ করে দিতে পারি, তখন কি হচ্ছে, তখন হচ্ছে হলো এই এই ডিজিজটা আমার শরীরে আর ফার্দার সাস্টেন করতেছে না। তো এইখানে কি হচ্ছে, প্যাথোজেনিস জানার মাধ্যমে, স্টেপস গুলো জানার মাধ্যমে বা মেকানিজমটা জানার মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে কোথায় আমার মেডিকেশন এবং ট্রিটমেন্ট প্রয়োজন। তারপরে যদি আমি বলি, তারপরে যদি আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হয় তাহলে যেটা হচ্ছে, আর এর পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হলো যে এই কথা, এই জিনিসগুলো আমাদের খুব ভালো মতো জানতে হবে এই জন্য, কারণ আমাদের এই কথাগুলো ফিজিওলজিতে বারবার রিপিটেড হতে থাকবে এই জন্য। আচ্ছা, দেন হচ্ছে আমরা পরের স্লাইডে যাই, সেটা হচ্ছে হলো, পরের স্লাইডটা হচ্ছে বেসিক প্রিন্সিপালস। বেসিক প্রিন্সিপালস এর মধ্যে আমরা কিছু একটা কথা লেখা আছে এখানে, সেটা হচ্ছে হোমিওস্টেসিস। আসলে হোমিওস্টেসিস জিনিসটা কি? হোমিওস্টেসিস হচ্ছে, এখানে অনেক বড় একটা সংজ্ঞা লেখা আছে যেটা হচ্ছে আমি মেইনলি হচ্ছে যে রবিন্স থেকে নেওয়া হয়েছে, কিন্তু আমি যদি আপনাকে বলি যে অ্যাকচুয়াল কনসেপ্টটা কি, সেটা হচ্ছে আমার শরীরের ভিতর একটা সাস্টেনিটি ধরে রাখা, অর্থাৎ আমার শরীরের মধ্যে একটা অপটিমাল কন্ডিশন ধরে রাখা। এটা হচ্ছে হলো হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস অর্থাৎ এক কথায় যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে হলো যে আমার শরীর একটা নির্দিষ্ট ওয়েতে কাজ করে। এই ওয়েতে কাজ করার সময়, এই ওয়েতে কাজ করার সময় যদি কোনো ধরনের কোনো বিঘ্ন ঘটে বা ব্যাঘাত ঘটে, তখন শরীরের কিছু সেলফ রেগুলেটিং প্রসেস বা শরীরের কিছু সেলফ রেগুলেটিং ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটার মাধ্যমে সে চেষ্টা করে শরীরটাকে নর্মাল কন্ডিশনে ধরে রাখতে। অর্থাৎ কোনো সেলের ক্ষেত্রে হোক, কোনো টিস্যুর ক্ষেত্রে হোক, কোনো অর্গানের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাপ্লিকেবল। এখন এখানে একটা কথা দেখবেন যে অর্গান ইজ ইন হোমিওস্টেসিস উইথ ফিজিওলজিক্যাল স্টেজ প্লেসড অন ইট। দেখেন আমাদের যে অর্গানগুলো আছে সেগুলো সবসময় সারাক্ষণ কোনো না কোনো কাজের মধ্যেই আছে। তো এই যে কাজের মধ্যে থাকার সময় একটা স্ট্রেস হয়, যেমন আপনি আমার কথা যদি চিন্তা করি, তাহলে আমরা যখন একটা কাজে থাকি তখন আমাদের কিন্তু আমাদের উপর একটা প্রেশার থাকে, স্ট্রেস থাকে, ঠিক আমাদের বডির অর্গান গুলো কোনো না কোনো ধরনের স্ট্রেস বা ফিজিওলজিক্যাল কন্ডিশনে থাকে। তো এই যে ফিজিওলজিক্যাল একটা কন্ডিশনে স্ট্রেসে থাকে, এই স্ট্রেসটা অর্গানের জন্য নর্মাল, এটা নিয়ে তার কোনো প্রবলেম বা কোনো ধরনের ফার্দার কোনো সমস্যার কথা না। কিন্তু যদি কোনো কারণে স্ট্রেসটা ইনক্রিজ করে, অথবা স্ট্রেসটা কোনো কারণে ডিক্রিজ করে, অথবা কোনো কারণে চেঞ্জ হয়, এক কথায় বলতে গেলে স্ট্রেসটা যদি কোনো কারণে ইনক্রিজ, কোনো কারণে ডিক্রিজ, অথবা কোনো কারণে চেঞ্জ হয়, তখন এই সেলের গ্রোথের মধ্যে একটা অ্যাডাপ্টেশনের চেঞ্জ আসতে থাকে। কিভাবে, এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। যে কোনো কারণে যদি আমার ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে যখন স্ট্রেসে, যখন ফিজিওলজিক্যাল স্টেট থেকে কোনো কারণে আমার স্ট্রেসটা বাড়তে থাকে, স্ট্রেসটা বাড়তে থাকে তখন ইনক্রিজ বলতেছি, কোনো কারণে কমে গেল তখন ডিক্রিজ বলতে। আর চেঞ্জ বলতে কি বলতেছি আমি, চেঞ্জ বলতে হচ্ছে হলো কিছু কিছু জায়গায় আছে, যেমন হচ্ছে হলো আমরা সামনে আলোচনা করব হাইপোপ্লাসিয়া, অ্যাপ্লাসিয়া এগুলো নিয়ে, তখন আপনারা আরো বুঝতে পারবেন যে কি ধরনের চেঞ্জ, আরো কি কি ধরনের চেঞ্জ থাকতে পারে। চলুন সামনের দিকে যদি যাই, তাহলে এখানে একটা জিনিস আমি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে হোমিওস্টেসিস। দেখেন লেখা আছে, তার এখানে লেখা আছে অ্যাডাপ্টেশন এন্ড হচ্ছে হলো সেল ইনজুরি। দেখেন এখানে একটা কথা বলা হয়েছে, সেল স্ট্রেস, স্ট্রেস এন্ড ইনক্রিজ ডিমান্ড, আরেকটা হচ্ছে ইনজুরিয়াস স্টিমুলাই। এই জায়গাটা যদি একটু দেখেন, সেখানে হচ্ছে স্ট্রেস এন্ড ইনক্রিজ ডিমান্ডের ফলে কি হচ্ছে, অ্যাডাপ্টেশন তৈরি হচ্ছে, অ্যাডাপ্টেশন হচ্ছে সেলের মধ্যে। অর্থাৎ যদি কোনো কারণে আমার সেলের স্ট্রেসের অ্যামাউন্টটা বাড়তে থাকে, যেটা ফিজিওলজিক স্টেট থাকার, স্ট্রেস থাকার কথা, সেখান থেকে কোনো কারণে যদি বাড়তে থাকে, অথবা আমার সেলের কাজের ডিমান্ডটা যদি কোনো কারণে বাড়তে থাকে, তখন আমার যে সেলের চেঞ্জটা হয় সেটাকে আমরা বলতেছি অ্যাডাপ্টেশন। এখন দেখেন কোনো কারণে যদি ইনএবিলিটি দেখা যায় অ্যাডাপ্টেশনের জন্য, অর্থাৎ সেলটা অ্যাডাপ্টেশন লেভেলে আসতে পারতেছে না কোনো কারণে, তখন যে ইনএবিলিটিটা দেখা যাচ্ছে বা তখন যে চেঞ্জটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছিল সেল ইনজুরি।
অর্থাৎ অ্যাডাপ্টেশন হতে পারতেছে না, তখন আমার সেল ইনজুরি হচ্ছে। আর আরেকটা রিজন আছে যেটা হচ্ছে ইনজুরিয়াস স্টিমুলাস। ইনজুরিয়াস স্টিমুলাস হচ্ছে অনেক ধরনের, অনেক টাইপের আছে। তো আমরা এটা নিয়ে আসলে পরবর্তী যে লেকচারটা তৈরি করবো ইনশাল্লাহ, তো ওই লেকচারে আসলে এটা সম্পর্কে আলোচনা করা হবে যে ইনজুরিয়াস স্টিমুলাসটা কি এবং কিভাবে হচ্ছে না হচ্ছে। তবে সামান্য কিছু বলতে চাই, ইনজুরিয়াস স্টিমুলাসের মধ্যে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, ফিজিক্যাল আছে, কেমিক্যাল আছে, ইমিউনোলজিক্যাল আছে, জেনেটিক্যাল আছে, সেগুলো আমরা সামনের দিকে আলোচনা করব। তো ইনজুরিয়াস স্টিমুলাসের কারণে সেলটা ইনজুরি হতে পারে। এখন দেখেন, সেল, এক কথা আমি বলতেছি হোমিওস্টেসিস, কোনো কারণে আমার স্ট্রেস ইনক্রিজ হলো অথবা সেলের কাজের ডিমান্ডটা বাড়লো, তখন কি হচ্ছে, আমার সেলে কিছু অ্যাডাপ্টেশন বা গ্রোথের চেঞ্জ হচ্ছে। আবার যদি এই অ্যাডাপ্টেশনটা সে এত পরিমাণ স্ট্রেসের পরিমাণ বাড়তেছে, এত পরিমাণ ডিমান্ড বেড়েছে যে আসলে তার অ্যাডাপ্ট করাটা তার পক্ষে পসিবল না সেলের পক্ষে, তখন কি হচ্ছে, সেল ইনজুরি হচ্ছে। আর যখন সেল ইনজুরি হয় তখন কি কি ধরনের চেঞ্জ হয় সেটার মধ্যে আমরা যদি দেখি, তাহলে একটা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরি, আরেকটা হচ্ছে হলো সাবসেলুলার অল্টারেশন, আর রিভার্সিবল সেল ইনজুরি থেকে হচ্ছে নেক্রোসিস, আরেকটা সেল ইনজুরি থেকে আমরা ডাইরেক্ট দেখতেছি সেটা হচ্ছে অ্যাপোস্টেসিস। আচ্ছা, এখানে একটু কথাটা বলতে চাচ্ছি, যেগুলো আমি পরবর্তী স্লাইড তৈরি করলে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করা হবে। তবে এখানে একটু হালকা করে বলতে চাই যে রিভার্সিবল সেল ইনজুরি মিনস হচ্ছে যে সেলটা যদি কোনো কারণে ইনজুরির দিকে যেতে থাকে বা ইনজুর হয়ে থাকে, কিন্তু একটা কন্ডিশন থাকে, একটা পয়েন্ট থাকে, যেই পয়েন্টের যে পয়েন্টটা ক্রস করার আগ পর্যন্ত যদি আমি ইনজুরিয়াস স্টিমুলাস অথবা এক্সেস অ্যামাউন্ট অফ স্ট্রেস অথবা এক্সেস অ্যামাউন্ট অফ ডিমান্ড যদি আমি সেলের উপর কমাইতে পারি, তাহলে হচ্ছে সেলটা ধীরে 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 মানে ফার্স্ট যে কন্ডিশন ছিল বা নর্মাল কন্ডিশন অথবা অ্যাডাপ্টেশনের দিকে যেতে পারে। কিন্তু এই যে পয়েন্ট অফ ইরিভার্সিবিলিটি, অর্থাৎ কোনো কারণে যদি রিভার্সিবল থেকে সে আর রিভার্সিবল যাওয়ার আর কোনো ওয়ে নাই, অর্থাৎ পয়েন্ট অফ রিভার্সিবিলিটিটা যদি সে শেষ হয়ে যায়, মানে যে রিভার্সিবিলিটি যদি ক্রস করে ফেলে, তখন তার মধ্যে কি হচ্ছে, নেক্রোসিস হচ্ছে। নেক্রোসিস কি জিনিস সেটা আমরা সেল ইনজুরি স্লাইডে পড়ানো হবে। আর যেটা হচ্ছে হলো অ্যাপোস্টেসিস, সেটা হচ্ছে আরেকটা জিনিসটা, সেটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ বলা হয়ে থাকে এটাকে। এটাও সম্পূর্ণ সামনে আলোচনা করে, এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, জিনিসটা জানাই লাগবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আরেকটা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সাবসেলুলার অল্টারেশন। হোয়াট ইজ সাবসেলুলার অল্টারেশন? সাবসেলুলার অল্টারেশন বলতে আসলে বলা যেতে পারে যে সেলের ভিতরে কিছু স্ট্রাকচারাল প্রোটিন আছে, মাইটোকন্ড্রিয়া আছে, জেনেটিক্যাল কিছু জিনিস থাকে, যে জিনিসগুলো হচ্ছে কোনো কারণে যদি চেঞ্জ হয়ে থাকে বা অর্গানেলের যদি কোনো চেঞ্জ হয়ে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে সাবসেলুলার অল্টারেশন। এখন দেখেন, আমরা যদি কথা বলি সেল অ্যাডাপ্টেশন জিনিসটা কি, এখানে আসলে অনেক বড়ভাবে একটা রবিনস থেকে মানে যদি বলি যে ডেফিনেশনটা দেওয়া আছে, এবং ডেফিনেশন আমরা সবাই পড়বো, সবাই জানবো, এটা নর্মাল বিষয়। কিন্তু আমি যদি বেসিক কনসেপ্টের কথা বলতে পারি, তাহলে বলতে পারবো যে সেলের ফাংশনাল এবং স্ট্রাকচারাল যদি কোনো চেঞ্জ হয়ে থাকে, এবং চেঞ্জটা কেন হচ্ছে, যদি কোনো কারণে সেলের স্ট্রেস এবং ডিমান্ডের পরিমাণটা বাড়তে থাকে। দেখেন, এখন এই যে সেলুলার অ্যাডাপ্টেশনটা, এক কথায় যেটা বলেছি যে ফাংশনাল এবং স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জটা কেন হচ্ছে, যদি কোনো কারণে আমার সেলের উপর স্ট্রেস অথবা স্টিমুলাই অথবা কোনো কারণে আমার সেলের ডিমান্ডটা ইনক্রিজ করতে থাকে, তখন যে সমস্যাটা হচ্ছে সেটা। এখন দেখেন, এখানে একটু হালকা একটা কথা বলি, সেটা হচ্ছে হলো যে আমার এই যে সেলের অ্যাডাপ্টেশনটা, এটা দুই টাইপ, এক কথায় বলতে গেলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে হলো ফিজিওলজিক্যাল, আর একটা হচ্ছে হলো প্যাথোলজিক্যাল। আসেন, ফিজিওলজিক্যাল কোনটা, প্যাথোলজিক্যাল কোনটা, এটা সামনে আমরা আরো অনেক আলোচনা করার সাথে সাথে দেখতে পারবো। তবে এখানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হলো যে সেটা হচ্ছে হলো সরি ইন্টারাপশনের জন্য, সেটা হচ্ছে হলো যে আমরা যদি দেখি যে সেলের অ্যাডাপ্টেশনটা, তাহলে এটা হচ্ছে টু টাইপ যেহেতু বলা হয়েছে। সেটার মধ্যে একটা টাইপ হচ্ছে হলো যে ফিজিওলজিক্যাল, আরটা হচ্ছে প্যাথোলজিক্যাল। এখন দেখেন, ফিজিওলজিক্যাল কোনটা, প্যাথোলজিক্যাল কোনটা, এটা আমরা হচ্ছে একটু সামনে একটু ডিসকাস করার মাধ্যমে জানতে পারবো। সেটার মধ্যে একটা হচ্ছে হলো ফিজিওলজিক্যাল নিডটা, যদি সামান্য একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে এখানে লেখা আছে প্রেগনেন্সি। দেখেন, প্রেগনেন্সির সময় যখন একটা বেবিকে মার ইউটেরাসে অ্যাডজাস্ট করতে হয়, তখন ইউটেরাসটা ডেফিনেটলি একটা স্পেস তৈরি করতে হবে। এই জন্য কি হয়, ইউটেরাসটা বড় হতে থাকে। নর্মাল ইউটেরাসটা থেকে যার যখন কন্ডিশনটা অনেক বড় হতে থাকে, তখন কি হচ্ছে, এই যে এই জিনিস, এই যে চেঞ্জটা, এটা হচ্ছে এক ধরনের কাইন্ড অফ সেলুলার অ্যাডাপ্টেশন। কি কি ধরনের চেঞ্জ হয় এটা সামনে আমরা আলোচনা করছি। আর প্যাথোলজিক্যাল কথাটা যদি একটু বলতে চাই, তাহলে হালকা সামান্য যদি মানে
কথা এক্সাম্পল দেই, তাহলে বলা যেত যার যে হাইপারটেনশন আছে তাকে সবসময় হার্টকে সবসময় হাইপারটেনশনের থাকার কারণে সবসময় সেম ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য বা করার জন্য হার্টটা হচ্ছে অ্যাট্রফি হয়ে যায়, যে হার্টের অ্যাট্রফি, ভুল বলেছি, হার্টের হাইপারট্রফি হয়ে যায়, যে জিনিসটা পরবর্তীতে আমরা আলোচনা করব অন্যান্য স্লাইড গুলাতে। এখন আসি হচ্ছে হলো সেলের কি কি ধরনের চেঞ্জ হয়, অর্থাৎ সেলের মধ্যে আমি কি কি ধরনের অ্যাডাপ্টেশন গুলো দেখতে পারবো। তার মধ্যে দেখেন এখানে একটা লেখা আছে নরমাল ব্রঙ্কিয়াল এপিথেলিয়াল সেল, অর্থাৎ আমরা নরমাল একটা সেল হিসেবে এটাকে ধরে নিই। এখন যদি একটু দেখি যে এই সেল নরমাল সেলটার কয় ধরনের চেঞ্জ হচ্ছে, তার মধ্যে প্রথম যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে হাইপারট্রফি। অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা সেল যখন বড় হয়ে যায়, অর্থাৎ একটা সেল যখন কোনো কারণে তার তার সাইজটা বড় হতে থাকে, একটা সেলের সাইজ যখন কোনো কারণে বড় হতে থাকে তখন সেটাকে বলা হচ্ছে হাইপারট্রফি। অর্থাৎ একটা সেল নর্মাল কন্ডিশন যে নর্মাল যে সাইজ এবং শেপ ছিল ওইটার থেকে কোনো কারণে তার সাইজ এবং শেপটা যখন বড় হবে বা বৃদ্ধি পাবে সেটাকে বলা হচ্ছে হাইপারট্রফি। দ্যাট মিন্স এখানে সাইজ বড় হচ্ছে, শেপ বড় হচ্ছে, বাট নাম্বারটা নর্মাল থাকতেছে। দেন আসি হচ্ছে আমরা হাইপারপ্লাসিয়াতে। হাইপারপ্লাসিয়া মিন্স হচ্ছে একটা নর্মাল সেল সেই রকমই আছে, কিন্তু এখানে তার ইনক্রিজ অ্যামাউন্ট অফ নাম্বার, অর্থাৎ যেই সেলটা তার সাইজ এবং শেপটা নর্মালি আছে কিন্তু তার হচ্ছে অ্যামাউন্টের পরিমাণটা বাড়তেছে, সেটাকে বলা হয়েছে হাইপারপ্লাসিয়া, অর্থাৎ ইনক্রিজ দ্য নাম্বার অফ সেলস। এইবার যদি আমরা দেখি একটু এখানে, সেটা হচ্ছে অ্যাট্রফি। অ্যাট্রফি জিনিসটা কি? অ্যাট্রফি জিনিসটা হচ্ছে কোনো কারণে যদি নর্মাল সেল থেকে সেলের সাইজটা কমে যায়, অর্থাৎ সেলের সাইজ কমতেছে, অ্যাট দ্য সেম টাইম আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা সাধারণত অ্যাট্রফি বলতে চিন্তা করি যে সেলের সাইজ কমে গেছে। নো, সেলের সাইজ কমাটা অ্যাট্রফি না, পাশাপাশি আমরা বলতে পারি সেলের কোনো কারণে যদি নাম্বারও কমতে থাকে তখনও তাকে অ্যাট্রফি বলা হয়, যেটা আমরা অ্যাট্রফি নিয়ে আরো সামনের দিকে আলোচনা করব। এরপর আসি হচ্ছে মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া জিনিসটা কি? মেটাপ্লাসিয়া হচ্ছে আমরা যদি বলি সেটা হচ্ছে যে আমার একটা লাইনিং এপিথেলিয়ামে, অর্থাৎ হচ্ছে একটা মানে বডির কোনো অর্গান বা কোনো পার্টসে যে এপিথেলিয়াম লাইনিং করে আছে, অর্থাৎ যে সেলগুলো লাইনিং করে আছে ওইটা কোনো কারণে ইরিটেন্ট হয়ে অথবা কোনো কারণে সমস্যা হওয়ার পর যদি অন্য একটা সেল ওইখানে রিপ্লেস করে বা অন্য কোনো সেল ওইখানে স্টেম সেল থেকে প্রোডাকশন শুরু হয়, তখন সেটাকে বলা হয়েছে মেটাপ্লাসিয়া। আর কোনো কারণে এই যে মেটাপ্লাস্টিক সেলটা, অর্থাৎ মেটাপ্লাসিয়ার ফলে এই সেলটা যদি কোনো কারণে ক্যান্সারাস বা প্রি ক্যান্সারাস স্টেজের দিকে যেতে থাকে তখন তাকে আমরা বলতেছি ডিসপ্লাসিয়া। যদি একটু সামান্যভাবে আমি চিন্তা করে দেখি, তাহলে আমি এখানে যদি বলি, যদি আমার ড্রয়িংটা ভালো না, ধরেন এটা একটা সেল, এই সেলটা যদি কোনো কারণে বড় হয়ে যায় তখন সেটাকে আমরা বলতেছি হাইপারট্রফি। এই পুরো কন্ডিশনটাকে বলা হচ্ছে হাইপারট্রফি। একটা নর্মাল সেল, এটা কোনো কারণে সেলের সাইজটা বড় হয়ে গেছে, তখন তাকে বলতেছি আমরা হাইপারট্রফি। দ্যাট মিন্স প্লিজ মাথায় রাখবেন, হাইপারট্রফি মিন্স সেলের সাইজ এবং শেপ বড় হচ্ছে, কোনো নাম্বারে কিন্তু ইনক্রিজ হচ্ছে না। এইবার আমরা যদি বলি এই একটা সেল, এই সেলটা সমানভাবেই যদি আরো এখানে আরো অ্যামাউন্ট অফ সেল বাড়তে থাকে, তার সাথে যদি সেলের অ্যামাউন্টটা বাড়তে থাকে তখন যেটাকে আমরা বলতেছি হচ্ছে হলো হাইপারপ্লাসিয়া। অর্থাৎ হচ্ছে একটা সেল থেকে আমার যদি আরো নাম্বার অফ সেল বাড়তে থাকে, অর্থাৎ এক কথায় নরমাল একটা সেল থেকে এখানে সেল নাম্বার গুলো বাড়তেছে, তাকে বলা হয়েছে হাইপারপ্লাসিয়া। এইবার আসি হচ্ছে আমরা যদি একটা সেল নরমাল সেল থেকে সেলের সাইজটা কোনো কারণে কমে যাচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি অ্যাট্রফি, কিন্তু সেলের নাম্বারও কমতে পারে, এটা সম্পর্কে যেটা বললাম যে সামনে আলোচনা করা হবে, এটাকে বলা হচ্ছে অ্যাট্রফি। এবং তারপর যদি দেখি যে এইখানে একটা সেল আছে, দেখেন এই সেলটা অনেকটা ইরেগুলার এবং অনেকটা বলতে গেলে চতুর্ভুজ আকারের, কিন্তু এই সেলটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে এখানে একটা গোলাকার সেল এসে পড়ে বা ডিম্বাকার টাইপ সেল এসে পড়ে, তখন এই যে চেঞ্জটা, সেই চেঞ্জটাকে আমরা বলতেছি হচ্ছে হলো মেটাপ্লাসিয়া। আর এই মেটাপ্লাস্টিক সেলটা যদি কোনো কারণে ফার্দার আমার যদি কোনো ক্যান্সারাস স্টেজে যায় বা প্রি ক্যান্সারাস স্টেজে যায় তখন তাকে আমরা বলতেছি হচ্ছে হলো যে ডিসপ্লাসিয়া। ওকে,
আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এখানে যে সেলের কি কি ধরনের চেঞ্জ হচ্ছে। এবার আসেন হচ্ছে হলো আমরা একটু সামনের দিকে আগাতে থাকি, সেটা হচ্ছে হলো আমরা সামনের দিকে যে আগাই, এবার হচ্ছে এই যে চেঞ্জগুলা এগুলো একটু ডিটেলসে আলোচনা করব। দেখেন হাইপারট্রফি কি, হাইপারট্রফি সম্পর্কে আমি বারবার বলতেছিলাম, এখনো বলতেছি, বারবার বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে সেলের ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য সেল। দেখেন সেলের সাইজটা বড় হবে। আমি সংজ্ঞা এখান থেকে রবিনস থেকে দেওয়া আছে, আপনারা যদি কেউ চান তাহলে সুন্দরভাবে লিখে নিতে পারেন, বা যদি স্লাইড থেকে নিতে চান তাহলে নিতে পারবেন। এখন দেখেন কজের মধ্যে যদি আমি বলি দুইটা কজ, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফাংশনাল ডিমান্ড বাড়তেছে, আরেকটা হচ্ছে স্টিমুলাস বাই হরমোনস এন্ড গ্রোথ ফ্যাক্টরস। দেখেন গ্রোথ ফ্যাক্টরস আছে যেগুলো হচ্ছে কিছু কিছু গ্রোথ ফ্যাক্টরস আছে, কিছু কিছু হরমোনস আছে যেগুলো হচ্ছে সেলের মধ্যে সবসময় স্টিমুলাস দিতে থাকে, যার জন্য তার ফাংশনাল ডিমান্ডটা ইনক্রিজ করতে থাকে, যার ফলে হচ্ছে সেলের উপর স্ট্রেস বাড়তে থাকে, সেলের ডিমান্ড বাড়তে থাকে, ওয়ার্কলোড বাড়তে থাকে, যার জন্য সেলটা ধীরে ধীরে সাইজে এন্ড শেপে চেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা বলতেছি হাইপারট্রফি হিসেবে। এখন দেখেন হাইপারট্রফি টাইপস কি কি আছে। হাইপারট্রফি টাইপস এর মধ্যে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, যেমন বলতেছি যে ইউটেরাসে যখন প্রেগন্যান্সির সময় বাচ্চা থাকছে তখন বাড়তেছে। আরেকটা হচ্ছে দেখেন স্কেলেটাল মাসেলস ডিউ টু ওয়ার্কলোড। দেখেন আমরা যারা হচ্ছে জিম করি বা যারা হচ্ছে খুব কায়িক পরিশ্রম করে তাদেরকে একটু দেখবেন, দেখবেন হচ্ছে যে ওয়ার্কআউট করতে করতে তাদের মাস বাইসেপস ট্রাইসেপস এবং বডির আরো অনেক ধরনের চেঞ্জ আসে। এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলোকে কাইন্ড অফ বলা যেতে পারে হচ্ছে হলো হাইপারট্রফিক চেঞ্জ। এবার যদি আমরা দেখি হচ্ছে হলো আর প্যাথোলজিক্যাল যদি চেঞ্জ গুলোর মধ্যে একটু দেখি, তাহলে আমরা বলতে পারি প্যাথোলজিক্যাল চেঞ্জের মধ্যে হচ্ছে যদি যদি বলতে যাই, একটা হচ্ছে হাইপারট্রফি অফ কার্ডিয়াক মাসেলস ইন এ নাম্বার অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। যেমন দেখেন কিছুক্ষণ আগেই বলছিলাম হাইপারট্রফি অফ কার্ডিয়াক মাসেল, যেটা হচ্ছে হাইপার টেনশনের জন্য বা হাইপার টেনশন, একটা রোগী পারসিস্টেন্ট হাইপার টেনশনের মধ্যে আছে তখন তার হার্টে যে চেঞ্জটা হচ্ছে সেটা। এবং কিছু মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, যেমন এই যে এখানে লেখা আছে, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেমন সিস্টেমিক হাইপারটেনশন, অ্যাওর্টিক ভালভ ডিজিজ, এই জিনিসগুলো আছে। এখন দেখেন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে একটা আমি জানলাম হাইপারট্রফি কাকে বলে এবং কজ, এইটুকু জানার পর কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে আমাদের বেসিক জানার জন্য কাজে দেয়। দেখেন অনেক সময় সব পরীক্ষা কোশ্চেন প্রফে ধরে না বা নাও ধরতে পারে, কিন্তু কিছু জিনিস আমাদের আসলে জানার যেটা যেটা দরকার, এটার মধ্যে হচ্ছে হাইপারট্রফি মেকানিজমটা, জাস্ট জাস্ট বিকজ অফ ক্লিয়ার অফ কনসেপ্ট। দেখেন কি বলা যেতে পারে যে মেকানিজমটার মধ্যে তিনটা পয়েন্ট লেখা আছে, একটা হচ্ছে জিন অ্যাক্টিভেশন, একটা হচ্ছে প্রোটিন সিনথেসিস, আর একটা হচ্ছে প্রোডাকশন অফ অর্গানেলস। দেখেন প্রোটিন সিনথেসিস দিয়ে আমি আসলে জিন অ্যাক্টিভেশন এবং প্রোডাকশন অফ অর্গানেলস জিনিসটা যদি একটু বুঝাতে চাই তাহলে বলি, ধরেন এইটা একটা সেল, এই সেলটার একটা নির্দিষ্ট সাইজ এন্ড শেপ আছে। এই সেলটার এই সাইজ এন্ড শেপটা আসলে কে মেনটেন করতেছে? অ্যাকচুয়ালি মেনটেন করতেছে হচ্ছে সাইটোস্কেলেটনস। আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে এটা একটা সেল, যে সেলটার হচ্ছে সাইজ এন্ড শেপটা মেনটেন করতেছে হচ্ছে সাইটোস্কেলেটনস। হ্যাঁ, এন্ড সাইটোস্কেলেটনস আর হচ্ছে যে সাইটোস্কেলেটনস এগুলো প্রিডমিনেন্টলি প্রোটিন দিয়ে গঠিত, মানে প্রোটিন দিয়ে এগুলো তৈরি। তো এই যে সেলটাকে যদি আপনি এইখান থেকে এইখানে বড় করতে হয়, অর্থাৎ সেলটাকে যদি সাইজে বড় করতে হয়, দ্যাট মিনস হচ্ছে হলো আপনার সাইটোস্কেলেটনের অ্যামাউন্টটা অনেক পরিমাণ আমাকে কি করতে হচ্ছে, বাড়াতে হবে ডেফিনেটলি। তো এই যে এখান থেকে নর্মাল স্টেজ থেকে সাইটোস্কেলেটনের যদি আমার সেলটা নর্মাল স্টেজ থেকে যদি সেলটাকে বড় করতে হয়, তাহলে সাইটোস্কেলেটনের অ্যামাউন্টটা যেহেতু বাড়াতে হচ্ছে বা ইনক্রিজ করতে হইতেছে, তো এই জিনিসটার জন্য আমার কি প্রয়োজন, সেটার জন্য আমার প্রয়োজন হচ্ছে প্রোটিন সিনথেসিস। আর প্রোটিন সিনথেসিস করার জন্য আমার ডেফিনেটলি জিন অ্যাক্টিভেশন থাকা লাগবে। দ্যাট মিন্স আমি এখানে দুইটা কথা বলে দিচ্ছি, যে জিন অ্যাক্টিভেশন এন্ড প্রোটিন সিনথেসিস জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আসেন তাহলে আরেকটা পয়েন্ট থেকে, প্রোডাকশন অফ অর্গানেলস। ওয়াই প্রোডাকশন অফ অর্গানেলস? প্রোডাকশন অফ অর্গানেলস জিনিসটা এই জন্য, কারণ আমার যখন সেলের সাইজটা বাড়তে থাকবে, সেলের যখন সাইজ বৃদ্ধি পাচ্ছে, তখন হচ্ছে কি সেলের মধ্যে কাজের পরিমাণ, ফাংশনাল ডিমান্ডটা বাড়বে, সেলের হচ্ছে স্ট্রেসের অ্যামাউন্টটা বাড়ছে, যার জন্য কিন্তু আমার সেলটা নর্মাল কন্ডিশন থেকে হাইপারট্রফি হচ্ছে, অর্থাৎ সেলের সাইজটা ইনক্রিজ করতেছে। দ্যাট ওয়াই কি হচ্ছে, তখন হচ্ছে এর মধ্যে যখন একটা সেলের ফাংশনাল ডিমান্ড বাড়তেছে, তখন সেলের কাজের পরিমাণ যখন বাড়তেছে, তখন তার এটিপির অ্যামাউন্টটাও অনেক প্রয়োজন হচ্ছে। আর এটিপির যে অ্যামাউন্টটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে বা প্রয়োজন হচ্ছে, তো এই জন্য হচ্ছে হলো আমার প্রচুর পরিমাণ মাইটোকন্ড্রিয়া দরকার, তার পাশাপাশি আরো ধরনের সেলের অন্যান্য কাজগুলোকে ফাংশনেবল করার জন্য অর্গানেলস এর দরকার। সো দ্যাট ওয়াই প্রোডাকশন অফ অর্গানেলস হচ্ছে। সো আলটিমেটলি হচ্ছে হলো আমরা তিনটা পয়েন্টের উপর বেসিস করে আমরা এই কথাটা বলতে পারি, যে একটা হচ্ছে মেকানিজমের মধ্যে ফার্স্ট যদি আমি একটু চিন্তা করি, তাহলে প্রোটিন সিনথেসিস দিয়ে মেইন ঘটনাটা শুরু হয়। আর প্রোটিন সিনথেসিসের
প্রোটিন সিনথেসিসের জন্য আমার জিন অ্যাক্টিভেশন দরকার, আর জিন অ্যাক্টিভেশনের পাশাপাশি যেহেতু সেলের সাইজটা বৃদ্ধি পাচ্ছে, সেলের সাইজটা অনেক ইনক্রিজ হচ্ছে, তার জন্য হচ্ছে আমার বেসিক্যালি আরো কাজ করার জন্য অনেক ধরনের অর্গানেলস এর প্রয়োজন হচ্ছে। সো এই জন্য প্রোডাকশন অফ অর্গানেলস। এইবার আসি হচ্ছে হাইপারপ্লাসিয়াতে। দেখেন হাইপারপ্লাসিয়া জিনিসটা কি, আমি বলছি যে এখানে সাইজের কোনো চেঞ্জ হবে না, কোনো শেপের না, এখানে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছিল ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেলস। অর্থাৎ হচ্ছে কোনো কারণে আমার সেলের যদি নাম্বারের পরিমাণটা বাড়তে থাকে তখন সেটাকে বলা হচ্ছে হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া হচ্ছে হলো অ্যাকচুয়ালি যে জিনিসটা বলা হয় যে হাইপারপ্লাসিয়া কাকে বলা হচ্ছে, তাহলে যে কোনো কারণে যদি আমার নাম্বার ইনক্রিজ করতে থাকে। এখানে একটা কথা আমি একটু মিস করে গেছি, সেটা হচ্ছে হলো যদি আপনাদেরকে বলতে চাই যে একটু একটা জিনিস লিখে নিতে পারেন বা বলে নিতে পারেন, সেটা হচ্ছে হলো যে আমাদের শরীরে তিনটা 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 মানে যদি বলি যে পার্মানেন্ট টিস্যু আছে যেখানে কোনো ধরনের হাইপারপ্লাসিয়া হয় না, অর্থাৎ হাইপারট্রফি। সেটা হচ্ছে হলো কার্ডিয়াক মায়োসাইটস, স্কেলেটাল মাসলস এবং নার্ভ। আশা করি সামনে হাইপারপ্লাসিয়াটা কনসেপ্টটা ক্লিয়ার করার পর আমি আপনাকে আরো একটু ক্লিয়ার করে বলবো বিষয়টা। হাইপারপ্লাসিয়া কনসেপ্টটা ক্লিয়ার করার পর আমি হচ্ছে এই হাইপারট্রফি এই বিষয়টা ক্লিয়ার করব। সেটা হচ্ছে তাহলে আমরা হাইপারপ্লাসিয়াতে থাকি, যেটা ছিল হচ্ছে হলো ইনক্রিজ এন্ড নাম্বার অফ সেল। তো ইনক্রিজ অফ নাম্বার অফ সেলের মধ্যে যদি দেখেন হাইপারপ্লাসিয়া জিনিসটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি ইনক্রিজ ইন নাম্বার অফ সেল, যেটা হচ্ছে হলো কোনো কারণে সেলের যদি নাম্বারের অ্যামাউন্টটা বাড়তে থাকে তখন তাকে বলা হচ্ছে হাইপারপ্লাসিয়া। কারণটা কি, বাড়ার কারণটা হচ্ছে কোনো স্টিমুলাস অথবা কোনো স্ট্রেস। এটা এখন আসি হচ্ছে কজেস অফ হাইপারপ্লাসিয়া। যদি বলি কজেস এর মধ্যে হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া যদি বলা হয় থাকে, তাহলে এখানে ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়াটাকে দুইটা ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হরমোনাল, আরেকটা হচ্ছে হলো যদি চিন্তা করেন তাহলে কম্পেনসেটরি। দেখেন হরমোনাল যে জিনিসটা আমরা বলতেছি সেটা হচ্ছে যে ফিমেল ব্রেস্টটা যখন হচ্ছে একটা টাইম অফ পিভার্টি অথবা প্রেগন্যান্সি অথবা ল্যাকটেশনের সময় যখন বড় হচ্ছে সেইটা, অথবা কোনো কারণে প্রেগনেন্ট ইউটেরাসের কথাটা বলা হচ্ছে। দেখেন প্রেগনেন্ট ইউটেরাস শুধু হাইপারট্রফি এমন না, হাইপারপ্লাসিয়া হয় কারণ সেলের নাম্বারটা ইনক্রিজ করতে থাকে। তাছাড়া হচ্ছে যেমন হচ্ছে হলো নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কি হয়, এন্ডোমেট্রিয়ামের হচ্ছে হলো পলিফারেশন হচ্ছে, এই জিনিসগুলা। অপরদিকে কম্পেনসেটরি যদি চিন্তা করি, তাহলে কম্পেনসেটরির মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনারাও পড়বেন সার্জারিতে অথবা এখনো জেনে রাখতে পারেন, যে কোনো রিজেনারেশন অফ লিভার ফলোইং পার্শিয়াল হ্যাপাটেক্টমি, অর্থাৎ লিভারের কোনো পার্শিয়াল হ্যাপাটেক্টমি অর্থাৎ কেটে ফেলার পর ইয়ে করে লিভার আবার যে রিজেনারেট হয় সেটাকে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া বলা হচ্ছে। অথবা হচ্ছে কোনো কারণে আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেছেন বা কোনো সমস্যা হচ্ছে, কোনো কোনো কাট সেকশন হয়েছে বা কোনো ধরনের মানে বড় ইনজুরির কারণে স্কিনে অ্যাব্রেশন হয়েছে, তখন আবার নর্মাল ভাবে যে এপিডার্মিসটা আবার গ্রো করতেছে অর্থাৎ স্কিনটা যে গ্রো হচ্ছে সেটাকে বলা হচ্ছে, এটার একটা কারণ হচ্ছে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। আর যদি প্যাথোলজিক্যাল মধ্যে চিন্তা করি তাহলে হচ্ছে হলো একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া ফলোইং এস্ট্রোজেন এক্সেস। এটা হচ্ছে এই জিনিসটা যেটাকে বলা হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এটা অ্যাকচুয়ালি এস্ট্রোজেনের মানে এন্ডোমেট্রিয়ামের উপর এক্সেস অ্যামাউন্ট কাজ করার জন্য এটা হয়ে থাকে। আর বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া ওল্ড এজে হচ্ছে, এটা মেলদের একটা অনেক বড় সমস্যা, এটা আপনারা জানেন। এখন এই যে দেখেন এখানে একটা কথা বলা হচ্ছে হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফি একসাথে কোথায় হতে পারে, সেটা হচ্ছে হলো অ্যাকচুয়ালি যদি আমরা একটু চেক করি তাহলে হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফি একসাথে যে জায়গাটা হতে পারে সেটা হচ্ছে প্রেগন্যান্সিতে। ইউটেরাসে কি হচ্ছে, ইউটেরাসটা যখন হচ্ছে একটা বেবিকে স্পেস দিচ্ছে বা একটা বেবি যখন ইউটেরাসে থাকতেছে তখন হচ্ছে হলো ইউটেরাসের যেমন ইউটেরাসের সাইজটা যখন বৃদ্ধি পাচ্ছে বা ইউটেরাস সাইজটা যখন এক্সপ্যান্ড হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে তখন দেখেন দুইটা জিনিস হয়, একটা হচ্ছে হলো ইউটেরাসের মধ্যে ইউটেরাসের সেলের অ্যামাউন্টটা বাড়তেছে আবার সেলের সাইজটাও বাড়তেছে, এটা হচ্ছে এখানে। এইবার যদি একটু সামনে আসি তাহলে হচ্ছে হলো পার্মানেন্ট টিস্যু, যেটা হচ্ছে হলো দ্যাট ক্যান নট মেক নিউ সেলস, যেটা কিছুক্ষণ আগে বলে আসছিলাম। সেটা হচ্ছে হলো বডিতে কিছু পার্মানেন্ট টিস্যু আছে, যে পার্মানেন্ট টিস্যু গুলো হচ্ছে কোনো ধরনের হাইপারপ্লাসিয়াতে যায় না, অনলি হাইপারট্রফিতে যায়। এই পার্মানেন্ট টিস্যু গুলো কি কি, কার্ডিয়াক মায়োসাইট, স্কেলেটাল মাসলস এবং নার্ভ। অর্থাৎ আমার বডিতে কিছু কিছু পার্মানেন্ট কিছু কিছু টিস্যু আছে যে টিস্যু গুলা কোনো ধরনের হাইপারপ্লাসিয়া হবে না, অর্থাৎ তাদের নাম্বার ইনক্রিজ করবে না কিন্তু এদের সাইজটা ইনক্রিজ করবে। আর এই জিনিসটা হচ্ছে হলো এইটার যদি একটা এই টিস্যুগুলা হচ্ছে হলো অ্যাকচুয়ালি বলা হচ্ছে কার্ডিয়াক মায়োসাইটস, স্কেলেটাল মাসলস এবং নার্ভ। এদের হচ্ছে কোনো হাইপারপ্লাসিয়া হবে না, অর্থাৎ না এদের সেলের নাম্বার বাড়বে না কিন্তু সেলের অনলি সাইজটা বাড়বে এইটা। এখন দেখেন এইখানে একটা নর্মাল আমি স্লাইড দেখাচ্ছি, সেটা হচ্ছে হলো
যে একটু ভালো করে দেখেন যে এখানে হচ্ছে আমার এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল এবং এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো লেফট ভেন্ট্রিকলের যে মায়োসাইটটা মানে লেফট ভেন্ট্রিকলের মায়োকার্ডিয়ামটা একটু যদি আমরা চেক করি তাহলে খুব ভালো মতো দেখতে পারবেন। সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের মায়োকার্ডিয়ামের সাইজটা দেখেন, হিউজ বড়, অনেক বড়, যেটা রাইট ভেন্ট্রিকল ওয়ালের থেকে, রাইট ভেন্ট্রিকলের মায়োকার্ডিয়ামের থেকে। আশা করি বুঝতে পারছেন কারণটা কি। কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকলকে অনেক বেশি প্রেসার দিয়ে হচ্ছে সিস্টেমিক ব্লাড প্রেসারের এগেনস্টে যে বারবার ফ্লো করতে হচ্ছে, যার জন্য এই রাইট ভেন্ট্রিকল থেকে তাকে হচ্ছে হলো 3 গুণ 3 গুণ ম্যাক্স হচ্ছে হলো প্রেসার ক্রিয়েট করতে হয়, যার জন্য হচ্ছে লেফট ভেন্ট্রিকলের মায়োকার্ডিয়ামের জায়গাটা দেখেন অনেকটা হাইপারট্রফিক, অনেকটা বড়, কিন্তু এদিক থেকে হচ্ছে হলো রাইট ভেন্ট্রিকলের সাইজটা অনেকটা ছোট, এটাই দেখা যাচ্ছে এখানে। এবার আসি হচ্ছে হলো যে আশা করি এই পর্যন্ত যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে তাহলে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকলে এখন আমরা একটু আলাদা একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেই জিনিসটা হচ্ছে হলো যে হাইপারপ্লাসিয়া, যে হাইপারপ্লাসিয়া যেটা বলছি যে আমার ইনক্রিজ নাম্বার অফ সেল, এইটা কি কোনো কারণে ক্যান্সার বা ডিসপ্লাসিয়া অর্থাৎ প্রি ক্যান্সারাস কোন স্টেজে যেতে পারে নাকি? অবশ্যই যেতে পারে। এখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যদি যায় তাহলে আমরা একটু চেক করি যে এক্সাম্পলের মধ্যে দেখা হচ্ছে এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া। দেখেন এন্ডোমেট্রিয়ামে ইস্ট্রোজেনের কারণে হচ্ছে হলো এন্ডোমেট্রিয়াম হচ্ছে হলো বড় হচ্ছে বা এন্ডোমেট্রিয়ামের অ্যামাউন্টটা বৃদ্ধি পাচ্ছে, এন্ডোমেট্রিয়ামের সাইজটা বৃদ্ধি পাচ্ছে যখন হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের সময়। আবার দেখা যাচ্ছে যে প্রজেস্টেরনের কারণে এটা শেড হয়ে ভেঙে মানে এন্ডোমেট্রিয়ামটা ভেঙে আবার হচ্ছে বের হয়ে যাচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, যেটা আমরা সবাই খুব ভালো করে জানি। কিন্তু কোনো কারণে যদি এস্ট্রোজেনের অ্যামাউন্টটা, এস্ট্রোজেনের মানে কাজের অ্যামাউন্টটা যদি অনেক বেশি হতে থাকে, অর্থাৎ এস্ট্রোজেন যদি অনেক বেশি পরিমাণ অ্যামাউন্টের শেড মানে কাজ এন্ডোমেট্রিয়ামের উপর কাজ করতে থাকে, তখন কি হয়ে যায় সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়ে যায়। এন্ড দিস এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া যদি ওই স্ট্রেসটা বা অথবা স্টিমুলাসটা যদি সরানো না যায় বা চেঞ্জ না যায়, একটা সময় এইটা হাইপারপ্লাসিয়া থেকে ডিসপ্লাসিয়া বা ক্যান্সারাস স্টেট হয়ে যেতে পারে। তবে এক্সেপশন আছে। এক্সেপশন যদি বলি তাহলে হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া হচ্ছে নরমালি হচ্ছে হলো প্রোস্টেটের হাইপারপ্লাসিয়া, অর্থাৎ প্রোস্টেটটা বড় হয়ে যাচ্ছে, আর এটা হয়ে থাকে মেইনলি মেইলের মধ্যে। কিন্তু এটা বিনাইন কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এই এই ধরনের হাইপারপ্লাসিয়া কখনো আসলে ক্যান্সারাস স্টেজে যাওয়ার চান্সটা বা অ্যামাউন্টটা খুব কম। এবার আসি হচ্ছে অ্যাট্রফির দিকে যদি আমরা তাকাই। অ্যাট্রফি জিনিসটা কি দেখেন, এখানে লেখা আছে রিডাকশন ইন দ্য সাইজ অফ অর্গান অর টিস্যু ডিউ টু ডিক্রিজ ইন সেল সাইজ এন্ড নাম্বার। এটাও রবিনস থেকে নেওয়া হয়েছে সংজ্ঞাটা। এক কথায় যদি বলি, কোনো কারণে সেলের সাইজটা যদি ছোট হতে থাকে এবং নাম্বারটা ছোট হতে থাকে, দেখেন এখানে অ্যাট্রোপির সংজ্ঞায় কিন্তু লেখা আছে সেলের সাইজ এন্ড নাম্বার। প্লিজ নোট করবেন একটা জিনিসটা, যে সাইজ এন্ড নাম্বার আমরা সাধারণত কিন্তু অনেক সময় স্যারদের সামনে বলে ফেলি সাইজের কথাটা। নো, সাইজের পাশাপাশি নাম্বারটা কমবে। দেখেন কজ হিসেবে যদি আমি একটু বলতে চাই তাহলে ফিজিওলজিক্যাল অ্যাট্রোপির মধ্যে বলা হয়েছে যেমন হচ্ছে কমন ডিউরিং ফিটাল অ্যাবনর্মাল ফিটাল ডেভেলপমেন্ট, যেমন অ্যাট্রোফি অফ নটোকর্ড অথবা থাইরোগ্লোসাল ডাক। আমরা সবাই জানি যে আমাদের নটোকর্ডটা এট দ্য টাইম অফ বার্থ অনেক মানে যতটুকু থাকে, তারপর ধীরে ধীরে বড় হতে হতে অনেক ছোট হয়ে আসে। তাছাড়া হচ্ছে হলো মেনোপজের পর যে ফিমেলদের যে গোনাড গুলো থাকে সেগুলো, এবং হচ্ছে অ্যাট্রফি অফ বেইন ইন দ্য এজিং, যেটাকে বেইন উইথ এজিং, যেটাকে আমরা অনেকটা সেনাইল অ্যাট্রফি বলা হয়ে থাকে, সেটা সামনে পড়তেছে। আর একটা যে প্যাথোলজিক্যাল অ্যাট্রফি, যেটা নিয়ে সামনে আলোচনা করব আমরা। তো এক কথায় হচ্ছে হলো একটু যদি আমরা মানে সামারাইজ করতে যাই, যে কোনো কারণে সেলের উপর আমার যদি স্ট্রেস কমতে থাকে তখন অর্গানের সাইজটাও ধীরে ধীরে কমতে থাকে, এটাই অ্যাকচুয়ালি অ্যাট্রফি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনো কারণে সেলের স্ট্রেসটা যদি কোনো কারণে কমতে থাকে তখন অর্গানের সাইজটাও আমার ধীরে ধীরে কমতে থাকে। দিস ইজ অ্যাট্রফি। আসেন হচ্ছে ডিক্রিজ ইন নাম্বার সেল। এখন দেখেন এখানে একটা কথা বলি, যে আমি অ্যাট্রফির ক্ষেত্রে দুইটা কথা বলছি, একটা হচ্ছে সেল সাইজটা আর একটা হচ্ছে সেলের নাম্বারটা। আই গেস আপনারা বুঝতে পারছেন সেল সাইজ কি বলতেছি আর সেল নাম্বার কেন বলা হচ্ছে। এই জিনিসটা যদি আপনার একটু মানে ক্লিয়ারলি আমি যদি বলি তাহলে হচ্ছে হলো যে সেলের সাইজ কেন কমতেছে এবং নাম্বার কেন কমতেছে এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে সেল নাম্বারটা নিয়ে কথা বলি। সেল নাম্বারটা কারণ কমার কারণ হচ্ছে হলো অ্যাপোস্টোসিস। অ্যাপোস্টোসিস কি আমরা বলছি সেল ইনজুরি চ্যাপ্টারে পড়বো, যেটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ। একটা কথায় বলতে গেলে অ্যাপোস্টোসিস হচ্ছে বডি নিজের থেকে সেলটাকে ডেথের দিকে নিয়ে যায়, অর্থাৎ নিজের একটা ফাংশন। অ্যাপোস্টোসিস কেন হয়, এটা হচ্ছে রিজনটা হচ্ছে হলো যে আমার যখন একটা জায়গায় স্ট্রেস কমতে থাকে তখন সেলের ডিমান্ডের যে অ্যামাউন্টটা থাকার কথা এটা কমা লাগবে, সেলের যে জায়গা সেলের যে
পরিমাণ থাকার কথা সেই জিনিসটা কমার জন্য সাধারণত অ্যাপোস্টোসিস হয়ে থাকে। তবে এটা কি কেন হচ্ছে বা অ্যাপোস্টোসিস কিভাবে হয় সেটা হচ্ছে আমরা সেল ইনজুরি চ্যাপ্টারে পড়বো। তবে এখানে যদি বলি তাহলে আরেকটা কথা হচ্ছে যেটা খুব জানার দরকার, সেটা সেলের সাইজ কিভাবে কমে। দেখেন দুইটা জিনিস লেখা আছে এখানে, একটা হচ্ছে ইউবিকুইটিন প্রোটিওজোম ডিগ্রেডেশন অফ সাইটোস্কেলেটনস, আরেকটা হচ্ছিল অটোফেগি অফ সেলুলার কম্পোনেন্টস। আগে একটু জিনিসটা ক্লিয়ার করি, অনেকের কাছে এই জিনিসটা মানে ক্লিয়ার না, যেটা হচ্ছে ইউবিকুইটিন প্রোটিওজোম ডিগ্রেডেশন। ইউবিকুইটিন প্রোটিওজোম ডিগ্রেডেশন জিনিসটা কি একটু ক্লিয়ার করে যদি বলি, দেখেন আমি আগেই বলছি যে আমাদের সেলের শেপটাকে ধরে রাখার জন্য বা সাইজটাকে ধরে রাখার জন্য আমাদের কি আছে, অনেকগুলা হলে কি আছে, সাইটোস্কেলেটন আছে। বারবার বলা হয়েছে জিনিসটা যে সাইটোস্কেলেটন হচ্ছে আমার সেলের শেপটাকে ধরে রাখবে, সাইজ বা শেপটাকে ধরে রাখে। এখন এই যে সাইটোস্কেলেটনস গুলা আমার এই সাইজ থেকে যদি আমার সেলটার সাইজটা এতটুক আনতে হয় বা নর্মাল একটা ছোট সাইজে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো এই সাইটোস্কেলেটনের অ্যামাউন্টটা কমাই নিয়ে আসতে হবে, অর্থাৎ সাইটোস্কেলেটনের অ্যামাউন্টটা আমার কমাই নিয়ে আসতে হবে। আর এইটা কমানোর জন্য আমাদের দরকার হচ্ছে ইউবিকুইটিন প্রোটিওজোম ডিগ্রেডেশন পাথওয়ের মাধ্যমে এই জিনিসটা ঘটে। আসলে দেখেন ইউবিকুইটিন কি, ইউবিকুইটিন আসলে ইউবিকুইটিন হচ্ছে একটা প্রোটিন যেটা সাইটোস্কেলেটনের মাঝখানে মধ্যে থাকে, এবং এই প্রোটিনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইউবিকুইটিন একটা প্রোটিন, সরি সাইটোস্কেলেটনের মধ্যে থাকে না, ইউবিকুইটিন একটা প্রোটিন যেটা যেই প্রোটিনটা সাইটোস্কেলেটনের প্রোটিনগুলোকে ভেঙে ইন্টারমিডিয়েট ফিলামেন্টসে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর মানে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস করে দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোটিওজোমের কথা যদি বলি, তাহলে প্রোটিওজোম হচ্ছে একটা কাইন্ড অফ অর্গানেলস, যে অর্গানেলসটা হলো এই যে ইউবিকুইটিন ট্যাগড যে প্রোটিন গুলো আছে, এই প্রোটিন গুলোকে থ্র্যাশ হিসেবে সেলের মধ্যে কাউন্ট করে এবং এগুলোকে সেল থেকে ডিপোজিট মানে বের করে দেয়, ডিস্ট্রয় করে দেয় বা সেল থেকে এগুলোকে বের করে দেয়। তো এক কথায় বলতে গেলে ইউবিকুইটিন যেটা হলো সাইটোস্কেলেটনের প্রোটিন গুলোকে ভেঙে এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টস করতেছে, আর প্রোটিওজোম হচ্ছে ইউবিকুইটিন ট্যাগড যে প্রোটিন গুলো আছে সেগুলোকে থ্র্যাশ হিসেবে ধরে সেল থেকে বের করে দিচ্ছে। কথা এই পর্যন্তই। এইটা হলো ইউবিকুইটিন প্রোটিওজোম ডিগ্রেডেশন পাথওয়ে। আরেকটা হচ্ছে অটোফেগি অফ সেলুলার কম্পোনেন্টস। অটোফেগি অফ সেলুলার কম্পোনেন্টস মানে কি, দেখেন একটা সেল যখন আমার এই সাইজ থেকে ধীরে 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 সেলটা যখন ছোট সাইজের দিকে আসবে, তখন কি সেলের মধ্যে অর্গানেলস এর পরিমাণ কমতে থাকবে, সেলের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্টের অ্যামাউন্টও কমাইতে হবে। আর এই কমানোর জন্য কি হচ্ছে যে সেলের মধ্যে কিছু অটোফেগিক ভ্যাকুইল তৈরি হয়, সরি অটোফেগি কিছু ভ্যাকুইল তৈরি হয়, যেগুলোর মধ্যে কি থাকছে হাইড্রোলাইটিক এনজাইম থাকছে। এই হাইড্রোলাইটিক এনজাইম তখন সেলের যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলোকে ধীরে ধীরে কি করতে থাকে, মানে সেলের সেই কম্পোনেন্ট গুলোকে নিজে সেলফ ডিস্ট্রাকশন করার মাধ্যমে বা খাওয়ার মানে এক কথায় যদি বাংলায় বলি খেয়ে ফেলে, যেটাকে বলি ভক্ষণ করে ফেলে, এর মাধ্যমে হলো নর্মাল ভাবে সেলের সাইজটাকে ছোট করে নিয়ে আসে। এটা হলো অ্যাকচুয়াল দুইটা পাথওয়ে যার মাধ্যমে অ্যাট্রফিতে সেলের সাইজটা কমে। এবার আসি হলো আমরা যদি সামনের দিকে যেতে থাকি তাহলে যেটা বলি যে সেনাইল অ্যাট্রফি, যেটা কথাটা বলছিলাম, সেনাইল অ্যাট্রফি যে গ্র্যাজুয়ালি diminution of blood supply due to atherosclerosis may result in shrinkage of the affected organ। অর্থাৎ কোনো কারণে যদি আমার কোনো একটা অর্গানের মধ্যে কোনো একটা অর্গানে যদি ব্লাড সাপ্লাইটা কমে যেতে থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিসটা মেইন কারণ, যার জন্য হচ্ছে আমার অর্গানে কোনো কারণে ব্লাড সাপ্লাই কমতে থাকে, তখন ধীরে 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 অর্গানটা সিনক্রেজ হতে থাকে, অর্থাৎ অর্গানের যে সাইজটা থাকে তার থেকে ধীরে ধীরে ছোট হয়ে আসতে থাকে। এই জিনিসটাকে বলা হয়েছে সেনাইল অ্যাট্রফি। সেনাইল কেন বলা হচ্ছে, এটা আসলে এইজড পার্সনদের বেশি, অর্থাৎ বয়স বাড়ার সাথে 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 হইতে থাকে। যেমন এখানে একটা অন্যতম উদাহরণ হচ্ছে অ্যাট্রফি অফ ব্রেইন উইথ এজিং, অর্থাৎ এজিং এর জন্য যদি ব্রেইনের অ্যাট্রফি হচ্ছে। এইবার আসি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা হলো যে জিনিসটা জানা খুব দরকার বা আমাদের খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টপিকের মধ্যে, সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া জিনিসটা হচ্ছে দেখেন ইজ এ রিভার্সিবল চেঞ্জ, অবশ্যই রিভার্সিবল, দ্যাট মিন্স হলো এটা চেঞ্জ হওয়ার পর আবার পূর্বের অবস্থায় আসতে পারে যদি আমি স্ট্রেস বা স্টিমুলাসটা সরাই নিতে পারি। উইচ ওয়ান, যেটা হলো ডিফারেন্সিয়েটেড সেলস টাইপ, অর্থাৎ এপিথেলিয়াম আর মেসেনকাইমাল যে সেলটা ওইটা যদি রিপ্লেসড অন্য একটা সেলে চলে যায়,
একটু ক্লিয়ারলি বা একটু ঠান্ডা মাথায় যদি আমি চিন্তা করি তাহলে বলতে গেলে একটা সেল থেকে আরেকটা সেলে চেঞ্জ হয়ে যায়। এবং কোনটা বেশি ইনভলভ দেখেন, সারফেস এপিথেলিয়ামটা, অর্থাৎ আমার স্কিনের যে এপিথেলিয়াম বা কোনো অর্গানের যে সারফেসটা আছে সেটার যে এপিথেলিয়ামটা ওইটাই বেশি চেঞ্জ হয়ে থাকে নরমালি। আরেকটা কথা বলা হচ্ছে যেটা হচ্ছে মেটাপ্লাস্টিক সেলস আর বেটার অ্যাবল টু হ্যান্ডেল নিউ স্ট্রেস। দেখেন এখানে একটা কথা বলা হচ্ছে যে আমার যে সেলটা কেন চেঞ্জ হচ্ছে, কোনো না কোনো স্টিমুলাস অথবা কোনো না কোনো স্ট্রেসের কারণে। কিন্তু এই স্টিমুলাস বা স্ট্রেসের কারণে যখন সেলটা চেঞ্জ হয়ে আরেকটা সেলে রূপান্তরিত হচ্ছে বা আরেকটা সেলে সে যাচ্ছে, ওই যে নতুন যে সেলটা প্রোডাকশন হচ্ছে সেই সেলটা আসলে এই স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে পারতেছে, যার জন্য স্টেম সেল থেকে মানে একটা স্টিমুলাস আসার মাধ্যমে যেই সেলটা আমার ওখানে থাকার কথা, মানে যে লাইনিং এপিথেলিয়াম বা এই এপিথেলিয়ামের উপর যে সেলটা থাকার কথা সেটা চেঞ্জে অন্য একটা সেলে যাচ্ছে। যে এটাকে দুইটা টাইপ ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া আর একটা হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। তো আমরা হচ্ছে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়াটা নিয়ে একটু বেশি আলোচনা করব, যেটার মধ্যে হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া এবং কলামনার মেটাপ্লাসিয়া দুটোটা সম্পর্কে আমরা একটা উদাহরণ দিব। উদাহরণ যদি দিতে চাই তাহলে হচ্ছে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে হলো আমরা যেটা বলবো কলামনার মেটাপ্লাসিয়া নিয়ে। কলামনার মেটাপ্লাসিয়া ক্লাসিক এক্সাম্পল হচ্ছে বেরেট এসোফেগাস। বেরেট এসোফেগাসে কি হয় একটু যদি দেখেন তাহলে আমরা চিন্তা করি। দেখেন আমাদের এসোফেগাস থেকে হচ্ছে হলো এইভাবে স্টোমাকটা আসতেছে। তো আমরা জাস্ট এখান থেকে, আমার যেহেতু ড্রয়িং ভালো না আমি কি বলে দিচ্ছি, দেখেন এখানে এই ইসোফেগাস থেকে স্টোমাক যখন ফরমেশন হচ্ছে, তো আমরা যদি দেখি ইসোফেগাসের লাইনিংটা হচ্ছে হলো স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটাকে আমি শর্টে লিখলাম এস ই, স্কোয়ামাস এপিথেলিয়াম। এট এ সেম টাইম গ্যাস্ট্রিক, অর্থাৎ হচ্ছে হলো আমি যদি বলি যে আমার স্টোমাকের স্টোমাকের হচ্ছে হলো এপিথেলিয়ামটা হচ্ছে হলো কলামনার এপিথেলিয়াম, যেটাকে আমি সি ই দিয়ে লিখতেছি। এখন দেখেন আমার যদি কোনো কারণে এই যে গ্যাস্ট্রিক যে রিজনটা আছে এখান থেকে কোনো কারণে অ্যাসিড গ্যাসটা রিফ্লেক্স হয়, অর্থাৎ অ্যাসিড গ্যাসটা রিফ্লেক্স হয়ে যদি আমার ইসোফেগাসে আসে কোনো কারণে, ইসোফেগাসে আসার কারণে তখন কি হচ্ছে দেখেন, ইসোফেগাসে আসলে ইসোফেগাসের এই লোয়ার পার্টটা সবসময় একটা ইরিটেশনের মধ্যে থাকে, অর্থাৎ লোয়ার পার্টটা ইরিটেট হয়। তো আফটার এ লং টাইম ইরিটেট হইতে হতে 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 তখন এই লোয়ার পার্টটা এখানে চেঞ্জ হয়ে যায়, লোয়ার পার্টের যে সেলগুলা চেঞ্জ হয়ে যায় এবং সেল চেঞ্জ হয়ে কি হয় খুব ভালো মতো একটু শুনে রাখেন, সেটা হচ্ছে হলো কলামনার নন সিলিয়েটেড মিউসিনার টাইপ সেল আসে। কলামনার নন সিলিয়েটেড মিউসিনার টাইপ সেল, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কলামনার নন সিলিয়েটেড মিউসিনার টাইপ সেল। এখন দেখেন প্রথম কথা হচ্ছে এই যে এই জিনিসটা যেখানে ছিল লোয়ার পার্টে ছিল স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু গ্যাস্ট্রিক রিফ্লেক্সের জন্য ইরিটেশন হতে হতে এখন এটা চেঞ্জ হয়ে গেছে কলামনার নন সিলিয়েটেড মিউসিনিয়ার টাইপ সেল। এই যে চেঞ্জটা এটা হচ্ছে একটা কলামনার সেল এপিথেলিয়ামের চেঞ্জ, এবং এটা হচ্ছে ব্যারেট ইসোফেগাসের একটা মানে কলামনার টাইপ সেলের মানে মেটাপ্লাসিয়ার একটা ক্লাসিক এক্সাম্পল, সেটা হচ্ছে ব্যারেট এসোফেগাস। এইবার যদি আমরা একটু এটার একটা হিস্টোলজিক স্লাইড যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সেটা হচ্ছে হলো সেটার মধ্যে যদি আমরা যাই তাহলে দেখেন হিস্টোলজিক স্লাইডের মধ্যে যদি যেতে চেষ্টা করি, এই যে আমরা একটু যদি দেখার চেষ্টা করি তাহলে এখানে হিস্টোলজিক স্লাইডটার মধ্যে এইখানে দেখেন এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে এখান থেকে যে জিনিসটা ছিল স্কোয়ামাস সেল ছিল, কিন্তু পরবর্তীতে এই স্লাইডটা চেঞ্জ হতে 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 এইদিকে হচ্ছে হলো আমার এপিথেলিয়ার সেল তৈরি, কলামনার এখানে স্কোয়ামাস সেল ছিল এবং স্কোয়ামাস সেলের ইরিটেশনের জন্য বারবার ইরিটেশনের জন্য এখানের দিকে এসে পরবর্তীতে হয়ে গেছে এটা কলামনার নন সিলেটেড মিউসিনার টাইপ সেল। অর্থাৎ মিউসিনের কেন বলা হচ্ছে দেখেন এখানে দেখবেন কতগুলো ভ্যাকিউল আছে, এখানে কতগুলো ভ্যাকিউল আছে যেখান থেকে হচ্ছে মিউকাস বা মিউসিন রিলিজ হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু নরমালি স্টোমাক থেকে কোনো মিউকাস বা মিউসিন রিলিজ হয় না, কিন্তু যেহেতু ইরিটেশনের কারণে সেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে যার জন্য এখানে মিউকাস সিক্রেটেড হচ্ছে, যার জন্য হচ্ছে হলো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে কলামনার সেল প্রোডাকশন হচ্ছে এবং স্কোয়ামাস সেল থেকে এটা চেঞ্জ হয়ে
এইভাবে আসতেছে। এখন আসি হচ্ছে মেটাপ্লাসিয়া কেন হয় অ্যাকচুয়ালি। দেখেন মেটাপ্লাসিয়া হওয়ার একটা মেইন রিজন হচ্ছে রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল। একটু ভালো মতো চেক করেন তাহলে বুঝতে পারবেন রিপ্রোগ্রামিং অফ স্টেম সেলের জন্য হচ্ছে মেটাপ্লাসিয়া হচ্ছে। অর্থাৎ আমরা যদি কোনো কারণে বলি সেটা হচ্ছে হলো যে কোনো কারণে যদি আমার রিপ্রোগ্রামিং অফ স্টেম সেল বলতে বোঝানো হচ্ছে যে আমার স্টেম সেল যেই মানে যেই ধরনের সেল তৈরি করার কথা বা ক্রিয়েট করার কথা বা যে ধরনের সেল হওয়ার কথা সেখান থেকে যখন আমার অন্য সেল অন্য কোনো সেল প্রোডাকশনের জন্য বা অন্য কোনো সেল তৈরি করার জন্য যদি আমার এখানে সিগন্যালটা আসতে থাকে তখন এই ধরনের চেঞ্জটা আসে। অর্থাৎ আমার স্টেম সেলকে স্টিমুলাস দেওয়া হচ্ছে যে আমার এখানে যদি স্কোয়ামাস সেলের জায়গায় কলামনার সেল প্রোডাকশন করতে হবে, কিন্তু আমার লাইনিং ছিল স্কোয়ামাস সেলের, কিন্তু কলাম সেল প্রোডাকশনে করার জন্য বারবার স্টিমুলাস পাঠানো হয়, তখন এই স্টেম সেলের রিপ্রোগ্রামিং হয়, তখন মেটাপ্লাসিয়া হয়। এখন দেখেন যদি কোনো কারণে স্ট্রেসটা আমি সরাই নিতে পারি তখন কি হচ্ছে, এটা থেকে আবার রিভার্সেবল হতে পারে। যেমন এখানে একটা কথা লেখা আছে, মেটাপ্লাসিয়া ক্যান বি রিভার্সেবল উইথ দ্য রিমুভাল অফ দ্য ড্রাইভিং স্ট্রেসর। ইজিলি ক্লিয়ার। এখন দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছিল ট্রিটমেন্ট। যেমন যেমন এখানে যে বললাম যে রিভার্সেবল হওয়ার কথা, সেটা কিরকম একটা এক্সাম্পল যদি বলি, ট্রিটমেন্ট অফ জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লেক্স ডিসঅর্ডার, যেটার কথা বলতেছিলাম যে হচ্ছে কোনো কারণে যদি আমার গ্যাস্ট্রিক থেকে ইসোফেগাসে অ্যাসিড রিফ্লেক্স হওয়ার মাধ্যমে যদি আমার সমস্যাটা থাকে, যদি এটা কোনোভাবে আমি ট্রিট করে এটাকে চেঞ্জ মানে অফ করতে পারি বা রিডিউস বা ইনহিবিট করতে পারি, তখন হচ্ছে ধীরে ধীরে আবার লোয়ার পার্ট অফ ইসোফেগাসে আমার স্কোয়ামাস সেলগুলো প্রোডাকশন শুরু হবে। এখন দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এপিথেলিয়াম মেটাপ্লাসিয়া ইজ এ ডাবল এজ সোর্ড। কেন ডাবল এজ সোর্ড, এই জিনিসটা নিয়ে একটু আমরা সামনে আলোচনা করব। একটা জিনিস নিয়ে আমরা, সেটা হচ্ছে হলো একটু সামনে গেলে বা সামনে দুই একটা স্লাইড পরে এটা নিয়ে, এই লাইনটা নিয়ে আমরা আলোচনা করব। মেটাপ্লাসিয়া যদি প্রোগ্রেস করে তখন মেটাপ্লাসিয়া প্রোগ্রেস করে ডিসপ্লাসিয়া বা ক্যান্সার হতে পারে। এই যে দেখেন এখানে বলছি সামনের স্লাইডে আমরা আলোচনা করব। সামনের স্লাইডে আলোচনা কারণ করা হচ্ছে একটা খুবই ক্লাসিক এক্সাম্পল, স্কোয়ামাস সেল মেটাপ্লাসিয়া, যেটা আমাদের মানে নর্মাল আমরা খুব বেশি ফেস করে থাকি, ওইটার জন্য আলোচনা করার পাশাপাশি এইখানে দেখেন একটা কথা লেখা আছে যে মেটাপ্লাসিয়া প্রোগ্রেস টু ডিসপ্লাসিয়া, যেটা হচ্ছে ব্যারেট এসোফেগাসের কথা যদি চিন্তা করি। ব্যারেট এসোফেগাসটা হচ্ছে হলো যেটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম, যে অ্যাসিড রিফ্লাক্সের জন্য আমার লোয়ার পার্ট অফ এসোফেগাসে কি হচ্ছে, যে স্কোয়ামাস সেল থেকে কলামনার নন সিলেটেড মিউসিনাস টাইপ সেল তৈরি হচ্ছে, এবং এই জিনিসটা যদি বারবার 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 চলতে থাকে একটা সময় এটা ডিসপ্লাসি বা ক্যান্সারাস একটা স্টেজে চলে যেতে পারে। এখানে এই কথাটা লেখা আছে যে মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া বা ক্যান্সার হতে পারে, যেমন বেরোটেসিফিকাস একটা ক্লাসিক এক্সাম্পল। আরেকটা হচ্ছে এক্সেপশন কিছু হতে পারে, কিছু কিছু এক্সেপশন থাকতে পারে, যেটার জন্য কখনোই আসলে দেখা যায় যে মানে মেটাপ্লাসিয়া মেটাপ্লাসিয়া থেকে ক্যান্সার বা ইয়ে হতে পারে, যে ক্যান্সারাস বা ডিসপ্লাসিয়া হতে পারে, যেটা হচ্ছে অ্যাপোক্রাইন মেটাপ্লাসিয়া। অ্যাপোক্রাইন মেটাপ্লাসিয়াটা কি? অ্যাপোক্রাইন মেটাপ্লাসিয়াটা হচ্ছে ফাইব্রোসিস্টিক চেঞ্জ ইন দ্য ব্রেস্ট। অর্থাৎ হচ্ছে হলো ব্রেস্টের ফাইব্রোসিস্টিক চেঞ্জ হওয়া, সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া ব্রেস্টের ফাইব্রোসিস্টিক যদি চেঞ্জ হয় সেটাকে আমরা বলতেছি অ্যাপোক্রাইন মেটাপ্লাসিয়া, যেটা হচ্ছে আমরা সিস্টেমিক প্যাথোলজি পড়ার সময় এটা নিয়ে আলোচনা করব। তো এইটার কোনো আসলে কোনো মানে রিস্ক থাকে না, বা যেই রিস্কটা পরবর্তীতে হচ্ছে ডিসপ্লাসিয়া বা ক্যান্সার সাইডে যেতে পারে। এখন দেখেন আমি যে কথাটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে হলো যে স্কোয়ামাস এপিথেলিয়ামের যে কথাটা বলতেছিলাম, যে হচ্ছে হলো যে যে মানে স্কোয়ামাস এপিথেলিয়াম মেটাপ্লাসিয়ার কথাটা বলতেছিলাম, যেটা ডাবল এজ সোর্ড। একটু যদি চিন্তা করি তাহলে এই স্লাইডটা আমরা একটু দেখি। দেখেন আমাদের রেসপিরেটরি ট্র্যাকের লাইনিং আমাদের সবারই কম বেশি জানা আছে, একদম মানে বেসিক একটা কথা। সেটা হচ্ছে হলো গিয়ে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। দেখেন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এবং এখান থেকে হচ্ছে মিউকাসো সিক্রেশন হয়। তো আমরা যদি একটু ভালো মতো এখানে লক্ষ্য করি তাহলে এই যে আমাদের এপিথেলিয়ামটা চিন্তা দেখেন, এখানে কিন্তু কলামনার এপিথেলিয়াম,
কলামনার এপিথেলিয়াম, এবং উপরের দিকে যদি একটু ভালো মতো দেখা যায় তাহলে দেখেন এই যে অনেকগুলো সিলিয়া দেখা যাচ্ছে, একটু এই জায়গাগুলোতে সিলিয়া দেখা যাচ্ছে। এই যে সিলিয়া দেখা যাচ্ছে এবং এখান দিয়ে হচ্ছে সিলিয়া আছে এবং এখান দিয়ে মিউকাস হচ্ছে, তো এইটার কারণটা কি? এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম, যার জন্য সিলিয়া গুলো থাকে। সিলিয়া গুলো হচ্ছে অনেকটা আঙ্গুলের অভিক্ষেপের মতো নড়তে থাকে, যার ফলে কি কোনো ধরনের ইরিটেন্ট কোনো কিছু ঢুকলে ইয়ে থাকলে এটাকে হচ্ছে হলো সে বের করে দেওয়ার চেষ্টা করে এবং মিউকাসের সাথে মিশে টিশে যেভাবে সামাও মানে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু যারা হচ্ছে ক্রনিক স্মোকার, যারা হচ্ছে হলো মানে আমাদের মধ্যে যারা খুবই ইরিটেন্ট বা থাকে, তাদের চেঞ্জটা দেখেন এইখানে একটু ভালো করে আমি লাইনিংটা যে দাগ দিলাম, এই লাইনিংটার ভিতর কোথাও দেখেন কোনো সিলিয়া নেই এবং এই কলামনার সেলটা পুরোপুরি হচ্ছে, একটু কালারটা চেঞ্জ করি তাহলে ভালো বোঝা যাচ্ছে। এই কলামনার সেলটা চেঞ্জ হয়ে পুরোপুরি হচ্ছে স্কোয়ামাস সেলে চেঞ্জ হয়ে গেছে। আলটিমেটলি যেটা চেঞ্জ হচ্ছে যে কলামনার থেকে স্কোয়ামাস সেল হচ্ছে ফর অ্যাডাপ্টেশন, কারণ হচ্ছে স্মোকিং এর জন্য বারবার 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 আমার হচ্ছে হলো ইরিটেশন হতে থাকে, আর ইরিটেশনটা থেকে বাঁচার জন্য বা ইরিটেশনটা থেকে মানে সেলটাকে মানে সেলের সার্ভাইভের জন্য সেল তখন হচ্ছে হলো কলামনার থেকে স্কোয়ামাস হচ্ছে। কিন্তু এই স্কোয়ামাস এই ইনজুরিয়াস যে স্টিমুলাসটা সেটা যদি স্কোয়ামাসে চেঞ্জ হওয়ার পরেও বারবার থাকতে মানে হতে থাকে, তখন সেই জিনিসটা মেটাপ্লাসিয়া থেকে সেটা হচ্ছে ডিসপ্লাসিয়াতে অথবা ক্যান্সার সিস্টেমে হয়ে যায়, যার জন্য স্কোয়ামাস সেল মেটাপ্লাস্টিক যে সেলগুলো থাকে সেগুলো ধীরে ধীরে ক্যান্সারের সেল হয়, যার জন্য আমরা অনেকে জানি রেসপিরেটরি ক্যান্সার হচ্ছে, আরো অনেক সমস্যা হচ্ছে, যেটা এখনকার প্রেজেন্ট মানে আই এম সরি, সামথিং স্টাক অন মাই থট, যার জন্য সমস্যা হচ্ছে। তো যার জন্য কি হচ্ছে যে আমাদের খুব মানে আমরা খুব বেশি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে হলো আমাদের ক্যান্সার, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ক্যান্সারটা দেখা যাচ্ছে। এখন দেখেন আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সির রেজাল্টে কিছু মেটাপ্লাসিয়া হয়, যেটাকে আমরা বলে থাকি ক্যারাটোমেলাসিয়া। দেখেন ক্যারাটোমেলাসিয়ার সাথে আমরা সবাই কম বেশি অনেক বেশি মানে পরিচিত, বা ক্যারাটোমেলাসিয়ার সাথে আমরা কম বেশি সবাই মানে জানি, এবং এটা খুবই মানে যেইখানে যদি বায়োকেমিস্ট্রির মধ্যে আছে, তারপর হচ্ছে আপনি কমিউনিটি মেডিসিনের মধ্যে পড়ে আসছেন, অনেকগুলা 10টা স্টেপ আছে এগুলো পড়ে টরে তারপর এখন প্যাথোলজিতে আসছেন, তো আর সিস্টেমিক প্যাথোলজি পড়ার সময় পাবেন। তো এইটা কি হচ্ছে ক্যারাটোমেলাসিয়াটা আসলে যদি চিন্তা করি, দেখেন ভিটামিন এ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন? সেটা হচ্ছে হলো টু মেনটেন এপিথেলিয়ামের, স্পেশালি এপিথেলিয়ামটাকে মেনটেন করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ভিটামিন এ। তো ভিটামিন এটা যদি কোনো কারণে আমার ভিটামিন এ ডিফিসিয়েন্সি হয় বা ভিটামিন এর যখন কোনো কারণে আমার যদি কোনো কারণে আমার ভিটামিন এর পরিমাণটা কমে আসে, তখন কি হয় কনজাংটিভার মধ্যে কনজাংটিভা যেটা থাকে সেটার মধ্যে থিকনেস তৈরি হয়। অ্যাকচুয়ালি দেখেন যখন আমরা কনজাংটিভা নিয়ে কথা বলি তো আমাদের চোখের কনজাংটিভাটা হচ্ছে হলো খুবই ট্রান্সপারেন্ট। তো ভিটামিন এ খুবই বেশি নিডেড হচ্ছে এই কনজাংটিভার ট্রান্সপারেন্সি ধরে রাখার জন্য। তো আমার কনজাংটিভার ট্রান্সপারেন্সি ধরে রাখার জন্য ভিটামিন এ ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি বলবো ভিটামিন বা ইম্পর্টেন্ট একটা সাবস্টেন্স। কিন্তু কোনো কারণে যদি আমার ভিটামিন এর পরিমাণটা অ্যামাউন্টটা কমতে থাকে বডিতে, মানে যে পরিমাণ প্রয়োজন তার থেকে যদি কম থাকে, তখন কি হয় এই কনজেন্ট্রেশন থিকনেস তৈরি হয়, থিকনেস থেকে ধীরে ধীরে এটা হচ্ছে মেটাপ্লাস্টিক হতে থাকে। আর মেটাপ্লাস্টিক হওয়ার ফলে কি ধরনের চেঞ্জটা হয় একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন, এই দেখেন আমার কনজাংটিভা কি হওয়ার কথা পুরোপুরি হচ্ছে হলো আমার কনজাংটিভাটা থাকার কথা হচ্ছে হলো ট্রান্সপারেন্ট, কিন্তু এই ট্রান্সপারেন্টের জায়গায় এই জায়গাটা যদি আমরা একটু ভালো মতো চেক করি, জাস্ট কজ অফ ভিটামিন এ ডিফিসিয়েন্সি এখানে মেটাপ্লাসিয়া হয়ে বা মেটাপ্লাস্টিক হয়ে এখানে কি হয়ে গেছে থিকনেস বাড়ছে এবং ধীরে ধীরে মেটাপ্লাস্টিক হয়ে ক্যারাটোমেলাসিয়া প্রোডাকশন করছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে একটা রিজন। এইবার হচ্ছে আমরা যদি আরেকটা জায়গায় একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যেটা বলতে গেলে আরেকটা এক্সাম্পল আমি দিব, সেটা হচ্ছে মেসেনকাইমাল টিস্যু যদি কোনো কারণে মেটাপ্লাসিয়া যায়। মেসেনকাইমাল টিস্যু আসলে কি? মেসেনকাইমাল টিস্যু গুলো যদি একটু বলি তাহলে সামান্য উদাহরণ দিব, সেটা হচ্ছে হলো বোন, ব্লাড ভেসেল, ফ্যাট, কার্টিলেজ, এইসব কানেকটিভ টিস্যু গুলো হচ্ছে মেসেনকাইমাল টিস্যু। তো মেসেনকাইমাল টিস্যু যদি কোনো কারণে মেটাপ্লাসিয়া যায়, মেসেনকাইমাল টিস্যু মেটাপ্লাসিয়াটাকে বলা হয় থাকে মায়োসিস্টিক অসিফিক্যান্স। এক্সাম্পল যেটা একটা সামান্য এক্সাম্পল দিলাম, মায়োসিস্টিক অসিফিকেন্সটা কি সামান্য একটু বলি, সেটা হচ্ছে হলো ইনফ্লামেশন অফ দ্য স্কেলেটাল মাসেল রেজাল্ট ইন মেটাপ্লাস্টিক প্রোডাকশন অফ বোন। অর্থাৎ
স্কেলেটাল মাসল যদি কোনো কারণে আমার ইনফ্লামেটেড হচ্ছে, তার ফলে একটা মেটাপ্লাস্টিক প্রোডাকশন হচ্ছে বোনের, মানে স্কেলেটাল মাসলের মধ্যে আমার বোনের প্রোডাকশন হওয়াটা। আসলে দেখেন যেটা হচ্ছে যে কোনো কারণে স্কেলেটাল মাসলটা যদি কোনো ইনজুরির জন্য বা কোনো সমস্যার জন্য, যদি ট্রমার জন্য যদি আসলে মানে ইনফ্লামেটেড হয়, তখন ধীরে ধীরে হিলিং প্রসেসে ইনফ্লামেটেডটা চেঞ্জ হতে হতে তখন দেখা যায় যে অনেক সময় একটা বোনের মতো ফর্মেশন হয়, অর্থাৎ অসিফিকেশন হয়ে যায়, অসিফিকেশনের মতো ফর্মেশন। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হচ্ছে হলো যে মায়োসিস্টিক অসিফিকেন্স। এখন একটা জিনিস শেষ হয়েছে, আপনাকে এই জিনিসটা একজন স্যার আপনাকে ডেফিনেটলি কনফিউজ করতে পারে যে এইটা তো মায়োসিস্টিক অসিফিকেন্স না হয়ে অস্টিওসার্কোমা হতে পারে। বাট চেক দিস আউট, এই যে আমি যদি দেখি বোনের লাইনিংটা, তাহলে দেখেন বোনের লাইনিংটা হচ্ছে একদম ইনটেক্ট, অর্থাৎ লাইনিং এ কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস দেখেন, এই যে অসিফিকেন্সটা, এইটা বোনের থেকে সামান্য হলো একটা গ্যাপ রাখতেছে, যার ফলে আপনি বলতে পারতেছেন যে এটা, এই যে অ্যাবনর্মাল যে গ্রোথটা, এটা কোনো বোনের থেকে আসে নাই, এইটা বোনের থেকে আসা না। এই অ্যাবনর্মাল গ্রোথটা বোনের থেকে আসে নাই, এই অ্যাবনর্মাল গ্রোথটা মাসেলস এর মধ্যে হয়েছে, যার জন্য এটাকে আমরা বলতে চাচ্ছি যে অসিফিকেন্স বলতে পারছি, মানে এটা হচ্ছে হলো মায়োসাইটিক মায়োসাইটিস অসিফিকেন্স গেল। তো আশা করি হচ্ছে এই পর্যন্ত হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, দেন হচ্ছে হাইপারট্রফি, অ্যাট্রফি, এই সম্পর্কগুলো যত ধরনের কনসেপ্ট গুলো ছিল আমি ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের আশা করি যতটুকু হেল্প হতে পারে এইরকম ভাবেই চেষ্টা করে আসছি, এবং যদিও একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং থেকে চেষ্টা করছি, যার জন্য হয়তো কিছু রেকর্ডিংস এর সমস্যা হচ্ছে বা স্লাইড তৈরিতে সমস্যা হচ্ছে, ওগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার বিশ্বাস। তো আমরা একটু আমাদের লেকচার শেষের দিকে সামান্য একটু কয়েকটা বিষয় নিয়ে আলাদা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে একটু আপনার দেখতে চাই যে কিছু আরো ধরনের অ্যাডাপ্টেশন বা চেঞ্জ আছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে ডিসপ্লাসিয়া। দেখেন ডিসপ্লাসিয়াটা কি? ডিসপ্লাসিয়া ইজ এনি অফ ভেরিয়াস টাইপস অফ অ্যাবনর্মাল গ্রোথ অর ডেভেলপমেন্ট অফ সেল। দেখেন এতক্ষণ যাবত ডিসপ্লাসিয়া নিয়ে অনেক কথা বলে আসছিলাম, কিন্তু দেখেন ডিসপ্লাসিয়া কথাটা হচ্ছে হলো যে আমার অ্যাবনর্মাল যদি কোনো গ্রোথ থাকে, দ্যাট মিনস কাইন্ড অফ হচ্ছে হলো এই অ্যাডাপ্টেশনটা ধীরে ধীরে আমার যদি কোনো কারণে ক্যান্সারাস স্টেজে যেতে থাকে বা প্রি ক্যান্সারাস স্টেজে যেতে থাকে, সেটাকে আমরা ডিসপ্লাসিয়া বলছি। যেখানে এই পরের লাইনটা আমি বলছি পলিফারেশন অফ প্রি ক্যান্সারাস সেল। দেখেন প্রি ক্যান্সারাস সেলে পড়বে, যেমন আমরা একটা ক্লাসিক এক্সাম্পল যদি বলি, তাহলে সার্ভিক্সের সিআইএন বলতে হচ্ছে হলে কার্সিনোমা ইন সিটু, যেটা আমরা সিস্টেমিক প্যাথোলজিতে পড়াবো। এখানে তিনটা ফেজ থাকে, CIN1, CIN2, CIN3, এই জিনিসগুলা। আরেকটা হচ্ছে একটু দেখেন এখানে যেটা বলছে হচ্ছে ডিসপ্লাসিয়া কি বলছে, অ্যারাইজেস ফ্রম লং স্ট্যান্ডিং প্যাথোলজিক হাইপারপ্লাসিয়া অর মেটাপ্লাসিয়া। অর্থাৎ ডিসপ্লাসিয়া হাইপারপ্লাসিয়া থেকে হতে পারে, মেটাপ্লাসিয়া থেকে হতে পারে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি। যেমন হাইপারপ্লাসিয়ার উদাহরণটা ছিল হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, আর মেটাপ্লাসিয়ার উদাহরণটা যেটা বলছি সেটা হচ্ছে ব্যারেট ইসোফেগাস, যেটা আপনাদের কিছুক্ষণ আগেও স্লাইডে দেখানো হয়েছে। আর ডিসপ্লাসিয়া হচ্ছে রিভার্সেবল, অর্থাৎ ডিসপ্লাসিয়া যদি কোনো কারণে স্ট্রেসটা আমি ধীরে ধীরে কমাইতে থাকি বা স্ট্রেসটা রিমুভ করে দিতে পারি, তাহলে সে প্রি ক্যান্সারাস সেল থেকে ধীরে 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 নর্মাল দিকে যেতে পারবে। আর পারসিস্টেন্ট যদি স্ট্রেস থাকতে থাকে, তখন সেটা কার্সিনোমা ফর্ম করে দিবে, যেটা আর কোনোভাবে ইরিভার্সিবল হয় না। আরেকটা জিনিস একটু আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাপ্লাসিয়া। দেখেন অ্যাপ্লাসিয়ার এখানে দুইটা ভাগ আছে কথাটার মধ্যে, যদি একটু চিন্তা করেন। এ মানে হচ্ছে না, আর প্লাসিয়া মানে হচ্ছে হলো গ্রোথ। তো অ্যাপ্লাসিয়া হচ্ছে হলো কোনো ধরনের গ্রোথ নেই, অর্থাৎ বার্থ ডিফেক্ট, এটা কাইন্ড অফ একটা বার্থ ডিফেক্ট, ফেইলিওর অফ প্রোডাকশন অফ সেল প্রোডাকশন ডিউরিং এমব্রায়োজেনিসিস। অর্থাৎ এমব্রায়োজেনিসিসের সময় যদি কোনো কারণে আমার সেল প্রোডাকশন না হয়, তখন সেটাকে বলা হচ্ছে হলো অ্যাপ্লাসিয়া। আর এটার উদাহরণ হচ্ছে, ক্লাসিক একটা এক্সাম্পল হচ্ছে হলো অ্যাপ্লাস্টিক এনিমিয়া, যেটা সম্পর্কে হচ্ছে আমরা সিস্টেমিক প্যাথোলজিতে ইনশাআল্লাহ বলে থাকবো। লাস্ট যে জিনিসটা হচ্ছে অ্যাপ্লাসিয়া, এন্ড লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে হাইপোপ্লাসিয়া, অর্থাৎ হচ্ছে ডিক্রিজ প্রোডাকশন অফ সেল ডিউরিং, মানে আমার যেই পরিমাণ সেল প্রোডাকশন দরকার সেটা যদি না হয়ে কোনো কারণে কম হতে থাকে, তখন সেটাকে বলতেছি হচ্ছে হলো ডিক্রিজ প্রোডাকশন অফ সেল, যেটাকে হাইপোপ্লাসিয়া বলা হচ্ছে। হাইপো মানে কম, আর প্লাসিয়া মানে হচ্ছে গ্রোথ, আপনারা জানেনই সবাই। আর যেটা হচ্ছে রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে হলো স্মল অর্গান তৈরি হচ্ছে, অর্থাৎ অর্গানটা যেই সাইজের হওয়ার কথা ঠিক আছে ধীরে ধীরে কম বা আরো ছোট হয়ে আসতেছে। সো এটা হচ্ছে একটা কথা। আর এটা হচ্ছে হলো সবচেয়ে একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে হলো টেস্টেস ইন কিংফ্লেন্টার সিনড্রোমের যে টেস্টেস, সেটাতে হচ্ছে হলো এই যেটা আমরা সামনে হচ্ছে জেনেটিক
মানে বেসিকের মধ্যেই পড়বো, জেনেটিকের মধ্যে যেটা আছে ওখানে দেখানো হবে বা বলা হবে। তো অ্যাকচুয়ালি এই সব ধরনের চেঞ্জ বা মানে গ্রোথ অ্যাডাপ্টেশন যেগুলো আছে সেগুলো সবকিছুই কাইন্ড অফ কভার করার চেষ্টা করেছি। তবে প্রফের জন্য বা রিটেনের জন্য যদি আপনারা চেষ্টা করেন তাহলে হচ্ছে অবশ্যই আমরা সাধারণত গাইড ফলো করে থাকি, গাইডও ফলো করতে পারেন। আর এখানে আমার চেষ্টা ছিল অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার। যদি আমি পেরে থাকি তাহলে আপনাদের আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিকে আরো সুন্দরভাবে স্লাইড তৈরি করতে পারি। সকলকে ধন্যবাদ।